আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? তো আপনাদেরকে সবাইকে আমি শুরুতে ওয়েলকাম করতেছি কস্ট অ্যাকাউন্টিং এর এই জার্নিতে। একটু নিজের পরিচয়টা দেওয়ার উচিত প্রথমে। আহ, আমি আপনাদের সাথে থাকবো। আমার নাম মাজাহুল হক রাজীব। আমি আইসিএমইউ তে এই অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসাবে লাস্ট 8টা সেশন অলরেডি কমপ্লিট করছি। এটা আমার নবম সেশন। শুরুতে আমি ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট 4টা সেশনের ক্লাস নিয়েছিলাম, এবং কস্ট অ্যাকাউন্টিং যদি আপনাদের সাথে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে 5টা সেশন হবে। অলরেডি 4টা সেশন কমপ্লিট করছি, মানে বলতে পারেন 2টা বছর অলরেডি এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আইসিএমইউ তে আমি আহ, চেষ্টা করতেছি পড়ানোর জন্য। আমি চাকরি করেছি 3টা জায়গায়, এর মধ্যে ইপিলিয়ন গ্রুপে ছিলাম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, যা আপনারা টিএনটি নামে চিনেন। এবং সর্বশেষ এখন যেখানে আছে সেটা হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে বিবিএ এবং এমবিএ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। এলএলবি নেক্সট ইউনিভার্সিটি কমপ্লিট করছি। আর আইসিএমই থেকে যাহা কমপ্লিট করা হয় তাতে এসসিএমএ বা এফসিএমএ বলা হয়। তার পাশাপাশি এসএসসি এ শুরু করছিলাম, বাট এখনো 3টা সাবজেক্ট বাকি, এখন কন্টিনিউ করা হচ্ছে না। আর আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আর আমরা এই ফুল কোর্সটা কমপ্লিট করলে আপনারা কি পাবেন, এবং আইসিইউ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমি নেক্সট 10 থেকে 15 মিনিট একটু সময় নিব। এই কিছু ইনফরমেশন বা কিছু বিষয় আমি মনে করি যে জানানো প্রয়োজন। যদিও এখানে যারা আছেন তারা সবাই অলরেডি 3 নাম্বার লেভেলে আছেন। আইসিএমএর যদি আমরা 5টা লেভেল টোটাল চিন্তা করি, সেক্ষেত্রে আপনার 3rd লেভেলে আছেন। সো ওই সেন্সে আমি বলতে পারি আপনারা অলরেডি সবকিছু জানেন। তারপরেও আমি আমার দৃষ্টি থেকে কিছু শব্দ বা সেন্টেন্স, কিছু বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করব, এবং আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব, শুনবো। আহ, শুরুতে বলে নিই, আপনাদের সবার নামগুলো থাকতে হবে, নামের পাশাপাশি সম্ভবত রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। কারণ আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে, আইসিইউ থেকে আপনার অ্যাটেন্ডেন্স নেওয়াটা টাফ হবে। তো সেক্ষেত্রে সবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই থাকা উচিত, হ্যাঁ? নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, ফুল নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, সবাই এটা রিনেম করে নেবেন। আগে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। যদি এই কোর্সটা আপনারা আমার সাথে থাকেন, অর্থাৎ 30টা ক্লাস, আপনারা জানেন আইসিইউ থেকে মোট 30টা ক্লাস দেওয়া হয়, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে, অর্থাৎ 45 ঘন্টা ক্লাসের জন্য বরাদ্দ করা হয়, অ্যালাউ করা হয়। যদিও রমজান মাসের জন্য এই কিছুটা সময় 15 মিনিট করে কমে যায়, কিন্তু ওভারঅল 30টা ক্লাস, 30টা ক্লাস দেওয়া হয় একটা সেশনে, এবং প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে ধরলে 45 ঘন্টা ক্লাস দেওয়া হয়। আমরা ইনশাল্লাহ টোটাল 60 ঘন্টা ক্লাস করব। অর্থাৎ যদিও আইসিইউ থেকে 45 ঘন্টা বরাদ্দ করা হয়েছে, যারা আমার সাথে ইতিমধ্যে প্রত্যেকটা কোর্স করছে তারা জানে আমাকে আরো 15 ঘন্টা বেশি ক্লাস নিতে হবে। অর্থাৎ আমাদের যে টোটাল সিলেবাসটা আছে, সিলেবাসটা কমপ্লিট করার জন্য আহ 45 ঘন্টা আমার কাছে এনাফ না, ইভেন 60 ঘন্টা এনাফ না, বাট আমরা তারপরেও চেষ্টা করি 60 থেকে 62 ঘন্টা ক্লাস নিতে। আহ, যেহেতু আইসিইউ থেকে 45 ঘন্টা দেওয়া হয়েছে, আমি 45 ঘন্টা ক্লাস নিবই। আর যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আপনাদের যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, তাহলে আমি সেক্ষেত্রে আরো 15 ঘন্টা বেশি ক্লাস নিব। আদারওয়াইজ আমি 45 ঘন্টা ক্লাস নিব, অর্থাৎ টোটাল 60 ঘন্টা লাগবে। আমি এই কোর্সটা যদি আপনারা কমপ্লিট করেন আমার সাথে, ইনশাল্লাহ সিলেবাসের প্রতিটা টপিকস, শব্দটা হলো প্রতিটা টপিকস, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং ওই টপিকস রিলেটেড এক্সামে যে জাতীয় প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আলোকে আমরা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ যে ম্যাথ গুলো আসে, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং টোটালি একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, সেহেতু যে ম্যাথ গুলো পরীক্ষায় আসে সেই টাইপের ম্যাথ আমরা ক্লাসে আলোচনা করব। সেই টাইপের ম্যাথ অথবা সেই ম্যাথ গুলো ক্লাসে আলোচনা করব টপিকস এর সাথে কানেক্ট করার জন্য। সো আপনাদের পরীক্ষায় কি আসবে সেই ভীতিটা কমে যাবে ইনশাল্লাহ। এবং আমরা ক্লাস টেস্ট নিব, একটা ফুল মার্কস এক্সাম নিব, একটা অথবা দুইটা। সো আপনারা যদি ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, তাহলে ওই ক্লাস টেস্ট গুলোতেও পারফর্ম করতে পারবেন ইনশাল্লাহ। এবং যে ফুল 100 মার্কসেরও একটা এক্সাম নেওয়া হয় সব সময়, সেটা তো আপনারা পারফর্ম করতে পারবেন। এবং আমি মাঝে মাঝেই আমি চেষ্টা করব আমার জানা বা আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আপনি কিভাবে প্রশ্ন অ্যাটেম্পট করলে, অর্থাৎ কোশ্চেন কিভাবে পরীক্ষায় সলিউশন দিলে, আহ, একটু প্রেজেন্টেশন একটু অন্যভাবে করলে, একটু সুন্দরভাবে করলে মার্কসটা আরেকটু বেটার আসতে পারে, সেটাও আমি বলার চেষ্টা করব।
এছাড়া যেহেতু কস্ট অ্যাকাউন্টিং, সো নানান কস্টিং এর টেকনিক এবং মেথড নিয়ে আমরা প্রায়ই আলোচনা করব, প্রতিটা ক্লাসে আলোচনা করব। সো সেখানে যদি প্র্যাকটিক্যাল কোনো লিঙ্ক আপ করার সুযোগ থাকে আমার, সেটাও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই বিষয়গুলো আপনারা পাবেন ফুল কোর্সটা যদি আপনারা আমার সাথে থাকেন। আম, আর আমি আপনাদের কাছে যেটা এক্সপেক্ট করব, ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমার খুবই সিরিয়াসনেস আছে। অর্থাৎ আমি যদি ক্লাসে যারা অ্যাটেন্ড করে, আমি শুধু তাদেরকেই ফোকাস করি। যে ক্লাসে অ্যাটেন্ড করে না, আমি তাদের ব্যাপারে আমার কোনো ফোকাস থাকে না। যে ক্লাসে অ্যাটেন্ড করবে সে আমার কাছ থেকে সব ধরনের সাপোর্ট পাবে। সাপোর্ট বলতে ক্লাসরুমের বাহিরেও সাপোর্ট। সেটা এমন যে যেমন আজকে ক্লাস শেষ হয়ে যাবে, আপনি আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে থাকবে ইনশাল্লাহ, যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনি শেয়ার করবেন, মেসেজ দিবেন। একটা ভয়েস মেসেজও দিতে পারেন যে আমি এই প্রবলেমটা বুঝতেছি না, ইনশাল্লাহ আমি আপনাকে ফিডব্যাক দিব। সেক্ষেত্রে ফিডব্যাকটা দুই ধরনের হতে পারে। হতে পারে আমি আপনাকে মেসেজের রিপ্লাই দিতে পারি, অথবা আপনাকে আমি ফোন দিতে পারি, আপনার কাছ থেকে সময় নিয়ে আমি ফোন দিব আপনাকে। অর্থাৎ আমি বলতেছি যে এই ক্লাসরুমের বাহিরেও এই সাপোর্টটা আমি দিব। শর্ত কোনটা? শর্ত হলো অ্যাটেন্ডেন্সটা, আপনাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। এবং প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে আমি আশা করব আপনি তার পূর্বের ক্লাসটা যা পড়াশোনা থাকবে সেটা কমপ্লিট করে আসবেন। আদারওয়াইজ আপনি নিজেই মজা পাবেন না, একটা সময় আপনি হারায় যাবেন। এবং ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রয়োজন, যেটা আমি হয়তোবা জিজ্ঞাসা করব যে ক্লাসের মাঝখানে নাম ধরে যে আপনার কি এটা আপনি বুঝতে পারছেন কিনা, কিংবা আপনিও নিজ থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার এটা আমি বুঝতেছি না। এবং আমি খুব পছন্দ করি যারা আমার সাথে ছিল দীর্ঘ সময়, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট। সেটা এখন যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, আপনার রমাদান আমরা অফলাইনে ক্লাস করব, তখন আহ, আমরা যারা একসাথে ক্লাস করব একজন আরেকজনের প্রতি যাতে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট রাখি, হেল্প করার মানসিকতা রাখি। এবং যদি হেল্প করার মানসিকতা রাখি, মানে আমরা এক ভাই আরেক ভাইকে, এক বোন আরেক বোনকে, সো আমাদের এটা এটা থেকে আমাদের একটা খুব ভালো নেটওয়ার্কিং তৈরি হবে। এবং আমি খুব পছন্দ করি যে আমার যারা ক্লাস করবে তারা 30টা ক্লাস করার পরে তারা একজন আরেকজনের সাথে সেই রিলেশনটা বিল্ড আপ হবে, তাদের একটা স্টাডি গ্রুপ তৈরি হবে। তো সেটাও আমরা ইনশাল্লাহ ডেভেলপ করার জন্য আমি নানান রকম টিপস দিব আপনাদেরকে, বা বাধ্য করব। আপনারা যদি চান আপনারা চেষ্টা করতে পারেন যে একজন আরেকজনের সাথে সেই রিলেশনটা মেনটেন করতে। আহ, আহ, এছাড়া আপনারা যা আমার ডিস্টার্ব হয় এমন কিছু করবেন না, এটা আমি চাই। যেমন এখন আপনারা মিউট করে রাখছেন, ঠিক মিউট করে থাকবেন। অথবা অযাচিত ক্লাসের বাহিরে কথা প্রয়োজন ছাড়া না বলবো আমরা, যেহেতু ক্লাসটা আমাদের খুবই ফিক্সড। এবং যখন আমরা ফিজিক্যাল ক্লাস করব তখন কেউ মোবাইলে ক্লাসে কথা বলবেন না, আপনি ক্লাসের বাইরে যেয়ে কথা বলতে পারবেন। আইসিইউ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানা প্রয়োজন, আপনারা জানেন অলরেডি, তারপরেও আমি একটু আরেকবার বলি। আইসিইউ সিএমএ অর্ডিন্যান্স যেটা 1977 সাল, সে অনুযায়ী হয়েছে, যেটা পরবর্তীতে 2018 সালে আইসিইউ অ্যাক্টে রিপ্লেসড হয়েছে। আইসিইউ কিছু গ্লোবাল অ্যাফিলিয়েশন আছে। আইসিইউ, আইফাক, কাপা, সাফা এইগুলোর মেম্বার। আইফাক এর মেম্বার ইভেন বাংলাদেশে আরেকটা যে সেম প্রফেশনাল বডি আছে আমরা সবাই জানি, যেটাকে বলি আইসিএবি। আইসিএবিও আইফাকের মেম্বার, সাফার মেম্বার, ঠিক তেমনি আইসিএবিও আইফাক কিংবা সাফার মেম্বার। সো গ্লোবাল অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশে আমরা জানি। কমার্স মিনিস্ট্রির আন্ডারে তিনটা প্রতিষ্ঠান আছে। নর্মালি আমাদের এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউট গুলো সাধারণত থাকে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু কমার্স মিনিস্ট্রির আন্ডারে বা সাথে কন্ট্রোলিং এর তিনটা প্রতিষ্ঠান আছে। একটা হলো আইসিএমএবি, আরেকটা আইসিএবি, আরেকটা আইসিএসবি। আইসিএবি হলো আমরা যেখানে পড়াশোনা করতেছি সেটা, যেটাকে আমরা বলতে পারি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আইসিএবি যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে আমরা পরিচিত, সেটাকে আমরা বলি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটার ঢাকাতে কারণ বাজার ওদের অফিস। আরেকটা হলো আইসিএসবি, যেটা ঠিক অ্যাকাউন্টিং সাথে রিলেটেড না, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, যেটাকে বলা হয় ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি ইজ অফ বাংলাদেশ। এই তিনটা প্রতিষ্ঠান কমার্স মিনিস্ট্রির সাথে অ্যাফিলিয়েশন। আইসিএবিতে এই যাবৎকালে প্রায় 22,000 প্লাস স্টুডেন্ট এডমিশন। এর মধ্যে আমরা বলতে পারি প্রতি বছর অ্যাভারেজে 1,000 থেকে 1,600 কিংবা কম বেশি স্টুডেন্ট এডমিশন নিয়ে থাকে। এবং যারা পাশ করে, অর্থাৎ আপনাদের যে 20টা সাবজেক্ট যখন কমপ্লিট হয়,
তাদেরকে বলা হয় মেম্বার। মানে আমরা তাদেরকে মেম্বার হিসেবে পরিচিত, যারা এসএমএ কমপ্লিট করে। এবং যারা মেম্বার তাদের পরিচয়টা দেখবেন, নাম তাদেরকে এসিএমএ কিংবা এফসিএমএ বলা হয়। আহ, যারা মেম্বার হওয়ার অর্থাৎ 20টা সাবজেক্ট কমপ্লিট করার পরে আপনাকে বলা হয় সিএমএ, শুধু সিএমএ। তারপরে আপনাকে একটা প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্ট দেয়া থাকে, এবং আপনার একটা জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, একটা প্রেজেন্টেশন হয়, সেটার আলোকে দেয়া হয় এসিএমএ। অর্থাৎ 20টা সাবজেক্টের পরে আরো একটা সাবজেক্টের মতো ডিজাইন করে একটা কোর্স থাকে, সেটা অর্থাৎ এই 21টা কমপ্লিট হলে আপনাকে বলা হবে এসিএমএ। এসিএমএ মানে হলো অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এসিএমএ যারা হয় তারা পরবর্তীতে আবার 5 বছর যদি জব এক্সপিরিয়েন্স থাকে এবং কিছু আহ, আহ, দেশীয় এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং বা কনফারেন্সে অ্যাটেন্ড করতে হয়, এটা একটা মার্কস থাকে বা ক্রেডিট আওয়ার থাকে, সেগুলো যদি কমপ্লিট করে তখন সে 5 বছর পরে এফসিএম এর জন্য আবেদন করতে পারে। এবং আবেদন করার পরে যদি সেটা সাকসেসফুলি কমপ্লিট হয় তখন তাকে বলা হবে এফসিএমএ। অর্থাৎ এফসিএ মানে হলো ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তাহলে আইসিএম মেম্বারদেরকে আপনি চেনার জন্য এসিএমএ বা এফসিএমএ যদি থাকে তাদের নামের শেষে তখন আপনি বলতে পারেন। এবং এই এসএমএ এফসিএমএ দুইটাই আহ, সরকার দ্বারা, বাংলাদেশ সরকার দ্বারা গ্যাজেটেড এটা হয়। এবং আইসিইউতে এই যাবৎকালে মেম্বার কম বেশি 2000 প্লাস কিংবা মাইনাস হতে পারে, 2000-এর মতন। তার মানে 22,000 প্লাস স্টুডেন্ট এডমিশন নিয়ে 2000-এর মতন মেম্বার আছে। সেটা 2000 থেকে একটু বেশি কম হতে পারে। এবং যারা মেম্বার তাদেরকে আমরা বলবো এসিএমএ কিংবা এফসিএমএ। সো আশা করি আপনারা এসিএমএ কাকে বলে, এফসিএমএ কাকে বলে, তার ফুল মিনিং গুলো ইনশাল্লাহ জানবেন। কারণ আপনি যা হতে চান তা যদি আপনি নাই জানেন তাহলে একটু মুশকিল হয়ে যায়। আহ, এর বাইরে আমরা যদি একটু জানতে চাই যে আইসিএমবি তে যারা থাকে তাদের কিছু কমন কোশ্চেন থাকে, একটু মিলিয়ে দেখবেন আপনাদেরও এই প্রশ্নগুলো আছে কিনা, একটু মিলিয়ে দেখবেন প্রশ্নগুলো। আহ, আপনারা আমার সাথে কানেক্ট হবেন, আহ, এই প্রশ্নগুলো আপনার আছে কিনা। আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার মাঝে কি, যদি আপনারা কেউ যদি বলেন যে না আমার নাই, সেটা চ্যাট বক্স কিংবা আনমিউট করে বলতে পারেন। যে আপনার আছে যদি বলেন তাহলে আমি আনসার দেবো, আর যদি আপনার নাই বলেন তাহলে আমরা আনসার দেবো না। আহ, অনেকের একটা কমন প্রশ্ন থাকে, আইসিইউবি কমপ্লিট করতে কতটুকু সময় লাগে। এই জাতীয় প্রশ্ন কি কারো আছে কিনা, জানার আছে? আচ্ছা। সো কেউ আপনারা কেউ রেসপন্স করতেছেন না, তার মানে আমি ধরে নিলাম যে আপনারা সবাই জানেন। ওকে, ফারহানা বলতেছে জানার আছে। সো আমি যদি বলি আইসিইউ কমপ্লিট করার কতটুকু সময় লাগে, উত্তরটা হলো আমাদের জানা নাই। আমাদের এক্সপিরিয়েন্স বলে আইসিইউ তে যারা পড়াশোনা করছে ইতিমধ্যে তাদের মধ্যে অনেকে 3 বছরের মধ্যেও কমপ্লিট করছে, 2.5 বছরের মধ্যেও কমপ্লিট করছে, অনেকে 30 বছরেও কমপ্লিট করতে পারে না। এটা হলো যেহেতু বিবিএ এমবিএ এর মতো কোনো সেমিস্টার বেস পড়াশোনা না, তার মানে এখানে হলো সাবজেক্ট পাস বেস পড়াশোনা। আপনাকে যতগুলো সাবজেক্ট অ্যাসাইন করা হয়েছে বা আপনাকে পরীক্ষা দিতে হবে, তা যদি আপনি আহ দ্রুততম সময় সেটা 2 বছরও যদি শেষ করতে পারেন, তাতেই আপনার তখন আমরা বলতে পারি 2 বছর সময় লাগবে। তবে আপনারা যারা ফুল টাইম পড়াশোনা করবেন তাদের জন্য আমি বলবো আপনারা 4 বছর, 3 থেকে 4 বছর একটা স্ট্যান্ডার্ড টাইম রাখবেন, যে আমরা ইনশাল্লাহ এই 3 থেকে 3 বছরের মধ্যে শেষ করার চেষ্টা করব যারা ফুল টাইম পড়াশোনা করবেন। যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম 5টা বছরের একটা টার্গেট প্ল্যান রাখা উচিত, এটা আমার মতে। আপনার অন্য কোনো টিচার কিংবা আপনার ভিন্ন মত থাকতে পারে। কোচিং এবং করেসপন্ডেন্স, আপনারা যখন এডমিশন নিয়েছেন এই দুইটা শব্দ সম্পর্কে জানছেন, এই দুইটার ডিফারেন্সটা কি জানেন কিনা? যদি না জেনে থাকেন সেটা আমাকে বলবেন। কোচিং এন্ড করেসপন্ডেন্স। আচ্ছা, জি, এটা জানা আছে। ওকে ফাইন, তার মানে সবার জানা আছে, এটা নিয়ে আমরা কথা বলতেছি না। আপনাদের এখানে কোচিং এবং করেসপন্ডেন্ট দুই ধরনের স্টুডেন্ট আছে এবং স্যার এটা একটু প্রয়োজন আছে আর কি, করেসপন্ডেন্টের ক্লাস আর কোচিং এর ক্লাসটা কি স্যার কি আচ্ছা, ডিফারেন্স হবে? আমি আমি বলে দিচ্ছি। কোচিং এন্ড করেসপন্ডেন্স এটার কোনো মিনিং নাই। প্রথম শব্দ, প্রথম শব্দ কোচিং আমরা আইসিএমই থেকে ডিজাইন করা হয়, যে আপনাকে অফার করা হয়। সম্ভবত এবার অফারটা একটু চেঞ্জ হয়েছে, যেখানে একটা ব্লেন্ডেড শব্দটা আসছে নতুন করে, তাই না? আচ্ছা, আমরা যদি পুরোনো শব্দগুলো বলি, কোচিং এন্ড করেসপন্ডেন্স। কোচিং মানে
আপনার জন্য আইসিইউতে ক্লাস থাকবে, সেই ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে হবে। যদি আপনি অ্যাটেন্ড না করেন, আপনাকে পরীক্ষা যখন দিবেন তখন এলিজিবিলিটিতে আপনার ঝামেলা হবে। সম্ভবত 75% ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করতে হয়। ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স আপনার নামে ক্লাস অ্যাটেন্ডেন্সে কল করা হবে। হ্যাঁ, আর করেসপন্ডেন্স মানে আপনাকে কোনো ক্লাসের জন্য অফার করা হচ্ছে না, বাট আপনি যদি ক্লাস করেন আপনাকে কেউ না করবে না, বাট আপনাকে ওই ক্লাসে আপনার কোনো আপনাকে ক্লাস অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। তার বিনিময়ে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টটা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। যদি আপনি জমা দিতে ব্যর্থ হন তাহলে পরীক্ষা এলিজিবল হবেন না। তবে হ্যাঁ, দুটার ক্ষেত্রে আপনাকে যদি সামহাও আপনি না পারেন সেক্ষেত্রে জরিমানা দিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে। এবং এই দুইটা কোচিং এ আপনি ক্লাসে থাকলেন, করেসপন্ডিং অ্যাসাইনমেন্ট দিলেন, এই দুইটার কোনো মার্কস আপনার ফাইনাল এক্সামে যাবে না। এটা শুধুমাত্র পরীক্ষা এলিজিবিলিটি ইস্যু। আইসিএমই পাশ করে কি টাফ কিনা একটা প্রশ্ন থাকে। আইসিএমই পাশ করে সত্যিই টাফ স্যার এবং সত্যিই টাফ না। জি প্লিজ বলেন। স্যার আমার কোশ্চেন ছিল স্যার, প্লিজ। কোচিং এবং করেসপন্ডেন্সের স্যার দুইটা লেভেল যেহেতু একসাথে কন্টিনিউ করা যায় স্যার, হুম, সেক্ষেত্রে কি স্যার আমাদের দুইটা লেভেল একসাথে কন্টিনিউ করা উচিত? আমরা এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা আসলে কতটা সাবজেক্ট পরীক্ষা দেব এটাই তো প্রশ্নটা, কতটা দেয়া উচিত আমরা সেটা বলবো। ঠিক আছে, ওকে। আমি এই আজকে যে স্লাইড গুলো আপনাকে দিতাম এটা আমি একটা সময় পুরো 1.5 ঘন্টা ক্লাসে আলোচনা করতাম, বাট আপনারা, আমি ধরে নিচ্ছি আপনারা অনেক মেচিউরড, এই জন্য আজকে মাত্র 20-25 মিনিট সময় বরাদ্দ রাখছি। প্রয়োজনে আমরা 1.5 ঘন্টা আলোচনা করব। কারণ আমি বিলিভ করি, আমি সবসময় বিলিভ করি, যদি আপনি নাই জানেন আপনি কোথায় যাবেন তাহলে আপনি যেতে পারবেন না। আপনার যদি প্রতিদিন মনের মধ্যে কনফিউশন থাকে আপনি হাঁটতে পারবেন না, এটা হলো আমার দৃষ্টিতে। তো এই জন্য আমি চাই সবসময় যে আপনি আগে ক্লিয়ার হন যে আপনি কি আসলে আইসিইউ পড়াশোনা করতে চান কিনা। যারা নতুন তাদের জন্য বলতেছি, অনেকে আছে পুরাতন, তাদের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তো আহ আমরা বলতেছি যে আপনার এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিব আমরা। আইসিইউ পাস করা সহজ নাকি কঠিন? আইসিইউ পাস করা সহজও না কঠিনও না, এটা মাঝামাঝি সময়। বাট আপনি একটু ভেবে দেখেন, আপনি এসএসসি ইন্টার পাস করছেন, আপনি মেবি ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি কিংবা ভালো প্রাইভেট কিংবা ভালো একটা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করছেন, তারপরে আপনি আইসিএবি কিংবা আইসিএবি পড়ার চিন্তা করতেছেন। নিশ্চয়ই এর মাঝে আপনি বুঝে গেছেন ওই ডিগ্রিগুলোর তুলনায় এই ডিগ্রির ডিমান্ড মার্কেটে তুলনামূলক বেশি। যদি ব্যক্তিটা আপনি হয়ে থাকেন যে আপনি বুঝে থাকেন যে এই ডিগ্রির ডিমান্ড বেশি, বাস্তবতা এটাই যে যে ডিগ্রির ডিমান্ড বেশি এই ডিগ্রি অবশ্যই নিশ্চয়ই পাশ করা তুলনামূলক কঠিন হবে। এটা হলো কমন সেন্স। যদি আইসিএবি এমন হতো যে আপনি এডমিশন নিলেন সেমিস্টার সিস্টেম মতন, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমাদের সাথে 200 জন শুরু করলে 195 জনই শেষ পর্যন্ত কমপ্লিট করে উইদিন 4 ইয়ার্স এর মাঝে। যদি আইসিএবিটা তাই হতো তাহলে 22,000 স্টুডেন্ট এডমিশন নিলে 22,000ই মেম্বার হতো। নিশ্চয়ই এটার মধ্যে কিছু এক্সেপশনাল কিছু আছে। এটা যারা পড়াশোনা করে পাশ করে তাদের মাঝে কিছু তৈরি হয়, তাদের নিশ্চয়ই জব মার্কেটে তুলনামূলক বেশি ডিমান্ড, এই জন্য এটা পড়াশোনা করে। সো এটা কঠিন হবে। এখন এই কঠিনটাকে আপনি মেনে নেবেন কিনা সেটা হলো আপনার ইচ্ছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কঠিনটাকে মেনে নিতে পারেন এবং সে অনুযায়ী পরিশ্রম করতে পারেন আপনি ভালো কিছু পাবেন। কিন্তু যদি আপনাকে কেউ মিসগাইডেড করে, সেটা হতে পারে আইসিএমবির কোনো মেম্বার কিংবা আইসিএমবির কোনো সিনিয়র স্টুডেন্ট, যে তুমি এখানে আসছো, এখানে কখনোই পাস দেওয়া হয় না, আপনি ধরে নেবেন সেই ব্যক্তিটা নেগেটিভ পার্সন। কারণ আইসিইউবি তে পাস দেয়া হয় না এই শব্দটা যে বলবে সে হলো নেগেটিভ পার্সন, এবং সে একটা আমরা হচ্ছে কঠিন শব্দ না বললাম। আইসিইউবি তে যে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায় এবং যারা পরীক্ষা দেয় ভালো পরীক্ষা তারা পাস করে। এখন আপনি বিসিএস পরীক্ষা দিলেন, 4 লক্ষ অ্যাপ্লাই করলো, শেষ পর্যন্ত 2,000 বিসিএস ক্যাডার হয়, আপনি কি বলেন যে ওইখানে পাস করে না? আপনি কখনোই বলেন না। কারণ আমরা জানি 4 লক্ষ যদিও পরীক্ষা দেয় প্রিলি, আলটিমেটলি 50,000ও ঠিক মতো প্রিপারেশন নেয় না। ঠিক আইসিইউতে একই অবস্থা। সো আপনাকে যদি কেউ বলে যে এটা খুবই কঠিন, আপনি ধরে নেবেন এই ব্যক্তির পরবর্তী কোনো লাইনগুলো আপনি শুনবেন না, এটা আমার রিকোয়েস্ট। তার কোনো ইনফরমেশনই আপনি শুনবেন না, কারণ সে একটু নেগেটিভ পার্সন। ঠিক তেমনি কেউ যদি আপনাকে বলে এটা খুব পানির মতো সহজ, আমার দৃষ্টিতে সেও আপনার ভালো চায় না। মাঝামাঝি একটা সিচুয়েশন থাকবেন, যা পড়াশোনা আছে তা পড়বেন। কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার গাইডলাইন গুলো ইনশাল্লাহ শুনবেন। হোপফুলি 30টা ক্লাস পরে আপনি বুঝে যাবেন কস্ট অ্যাকাউন্টিং পাস করা আপনার উচিত বা আপনার দ্বারা সম্ভব কিনা।
হতে পারে প্রথম পরীক্ষা পাশ করবেন না, দ্বিতীয় পরীক্ষা পাশ করবেন, সেটা আলাদা ব্যাপার, বাট আপনার কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। কিন্তু শর্ত হলো প্রতিটা ক্লাস করতে হবে। কোনো ক্লাস করবেন না, এটা মনে করবেন যে এই টপিক্সটা সহজ, পরবর্তীতে কানেক্ট করতে অসুবিধা হবে। কারণ আমি প্রতিটা ক্লাসে, যারা আমার পূর্বে ক্লাস করছে, আপনি আমার ক্লাসটা করবেন কিনা সেটাও আমি একটু পরে আপনাকে বলবো। আপনি করবেন নাকি করবেন না সেটা আলাদা বিষয়। সো আইসিএমপি সহজ কঠিন দুইটাই, আপনি এটাকে মাঝামাঝি সিচুয়েশন ধরে আগাবেন। আইসিএমপি কে গ্লোবালি রিকগনাইজ, অবভিয়াসলি গ্লোবালি রিকগনাইজ। একটু আমরা বললাম আইফ্যাক, কাপা, সাফা ইত্যাদির আমাদের অ্যাফিলিয়েশন বা মেম্বারশিপ আছে। কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি আইসিএমবি কমপ্লিট করে ইউএসএ তে যাবেন, সেখানে খুব হাইলি অনার পাবেন, এরকম কিছু আছে বলে আমাদের জানা নাই। আপনি এই জাতীয় এগুলো আপনি একটু চেক করে নেবেন যদি আপনার এই জাতীয় ড্রিম থাকে। আইসিএমবি তে কিছু স্কলারশিপ অ্যাভেলেবেল আছে আইসিএমবি স্টুডেন্টদের জন্য। যাদের প্রয়োজন হয় কানেক্ট থাকবেন, আইসিএমবি নোটিশ বোর্ডের সাথে কানেক্ট থাকবেন, এবং এগুলা খুবই ফেয়ার ওয়েতে দেওয়া হয়। আপনার প্রয়োজন থাকলে আপনি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনি পেতেও পারেন। আইসিএবি অথরিটি কি ইন্টেনশনালি ফেল করায়? এই যে 5 মার্ক, এটা উত্তরটা হলো না, অলরেডি আমরা বলে এসেছি। যারা যতটুকু পরীক্ষা দেয় সে অনুযায়ী পাস ফেল হয়। আপনি নিশ্চয়ই জানেন আইসিএবি তে মার্কস দেওয়া হয় না। এখানে পাস মানে পি, ফেল মানে পরের নিচে অনেকগুলো শব্দ, সেটা হতে পারে এ, বি, সি, এফ, হ্যাঁ এইগুলো। একমাত্র পি মানে পাস, পি করলেই পাস। যখন আপনার রেজাল্ট আসবে পি, পি মানে পাস, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো ফেল। এবং পাস মার্ক কত কারো জানা নাই, কিন্তু আমরা একটা আইডিয়া করি পাস মার্ক কত। তো সেটাও আমরা ইনশাল্লাহ বলবো অন্যান্য ক্লাসগুলোতে। আইসিইউতে টোটাল কস্ট কত? আইসিইউতে খুব বেশি খরচ হয় না। আপনি জানেন যে 1,20,000 টাকার বেশি খরচ হওয়ার জায়গা নাই যদি আপনি রাইটলি পাস করেন, বা 1.5 লাখ টাকা। আইসিইউকে আপনি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার বেশি খরচ হওয়ার সুযোগ নাই। এবং এত সস্তা, বাংলাদেশে আর কোনো পড়াশোনা আছে কিনা আমি জানি না যেখানে 6 মাসের কোর্স অনেক জায়গায় 1 লক্ষ টাকা নেওয়া হয়। আইসিইউবি একটা সাবজেক্ট পরীক্ষা দিতে গেলে আপনাকে ফর্ম ফিল আপের টিম মেবি 650 কি 700 টাকা দেওয়া লাগে, যেখানে আপনি যদি এসএসসি তে একটা সাবজেক্ট পরীক্ষা দেন আপনাকে 20,000 প্লাস পরীক্ষা টাকা দিতে হয়। আচ্ছা, মার্কেটে, বাংলাদেশের মার্কেটে আইসিইউবি ডিমান্ড কিন্তু খুব খারাপ না। সো আইসিইউবি আপনাদেরকে এই যে এতটা, মানে আমি বলবো খুবই, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, আপনার কাছে কি মনে হয় সেটা আলাদা, খুবই কস্ট কম। এবং সো এই সুযোগটা ইনশাল্লাহ আমরা সবাই নিব। সর্বশেষ কথা, যারা অনেকে একেবারে আজকে শুরু করছেন, আইসিইউ করলে কি গভর্নমেন্ট জব পাওয়া যায়? উত্তরটা হলো না। কারণ গভর্নমেন্ট জবের কোথাও আমরা যেগুলো রেগুলার জব, সেখানে আইসিইউবি পাস, সিএ পাস এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে না। তবে মাঝে মাঝে কিছু অটোনোমাস বডিগুলোতে আইসিইউবি বা সিএ চায়, সেটা হলো একটু উপরের লেভেলে। কিন্তু কারো যদি গভর্নমেন্ট জবের টার্গেট থাকে, বিসিএস এর টার্গেট থাকে, বা অন্য কোনো টার্গেট থাকে, আমি বলবো আইসিইউবিটা পরে পড়াশোনা করেন, এখন ওই প্রিপারেশনটা নেন। তো এই হলো আমার মোটামুটি উত্তর। এখন আপনাদের যদি এর বাহিরে কোনো কিছু জানার থাকে, দ্রুত কুইক আমাকে চ্যাট বক্স অথবা লাইভ আপনাকে বলতে পারেন, খুব দ্রুত। হ্যাঁ প্লিজ, ফিরোজ ভাই প্লিজ বলে ফেলবেন, হ্যান্ড রাইজ করতে হবে না। হ্যাঁ বলেন প্লিজ। আমরা আইসিইউতে যখন স্যার লেভেল রেজিস্ট্রেশন করি, এরপরে যখন স্যার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে থাকি, সাবজেক্ট গুলো যখন ফর্ম ফিল আপ করে থাকি, তখন আমাদের প্রত্যেকটা লেভেলের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষা দেওয়ার জন্য, হুম ফর্ম ফিল আপ দিতে। হুম হুম। কারণ স্যার অনেকেই টার্গেট করি যে আমরা 2টা হাজার পরীক্ষা দিয়ে পাস করব, ওকে ফাইন, আমি কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারছি ফিরোজ ভাই, মানে সবগুলো সাবজেক্ট রেজিস্ট্রেশন করতে হয়। ওকে ফাইন, তারপরে আমাকে আইসিএবিতে অল্প স্যার বললে এই হবে। সিস্টেমটা নাই। হ্যাঁ বলেন। আইসিএবিতে স্যার এটা তো না, আইসিএবিতে স্যার মনে হয় আমি যে অলরেডি আপনার যত প্রশ্ন বুঝে গেছি, আনসারও পাবেন অন্যরা, দ্রুত। স্যার এইটা, স্যার এইটা যদি আপনারা মানে টোটাল। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। স্যার আমার একটা কোয়েরি ছিল যে আপনার কি মনে হয় যে ইন্টারমিডিয়েট পরে আইসিএমবি তে যাওয়া উচিত আর গ্রাজুয়েশন শেষ করে আইসিএমবি তে আসা উচিত? ওকে, তারপরে আপনি কোনটা? আপনি কোনটা? আমার কাছে মনে হয় যে মানে না আমি না, আমার সেটা না, বাচ্চার আপনি জন্য যদি আপনি চিন্তা কি করি। ইন্টার কমপ্লিট করে আসছেন নাকি না, অনার্স? আমি বিবিএ করে আসছি, বাট আচ্ছা ঠিক আমি এখন আছে। কনফিউজ, তো আপনার থেকে এক্সপার্ট ওপিনিয়ন নিতে চাই। নো, ওকে ঠিক আছে। তারপরে 5টা প্রশ্ন নিয়ে তারপর আমরা আনসার দেবো। তারপরে আর কারো?
ওকে, ফাইন। আর কারো কোনো প্রশ্ন নেই? যারা নতুন আসছেন আপনাদের তো প্রশ্ন থাকা উচিত। স্যার, কোরেসপন্ডেন্টের ক্লাসগুলা কি পরবর্তীতে মানে কি অনলাইনের মধ্যে কি অ্যাভেলেবল থাকবে, এগুলা কি পাওয়া যাবে? আচ্ছা, তারপরে আর কেউ? জুয়েল ভাই আছেন? এই প্রশ্নের উত্তরটা কি? করেসপন্ডেন্সের ক্লাসগুলো পরবর্তীতে অনলাইনে অ্যাভেলেবল থাকবে? আইসিইউ ক্লাস ম্যানেজমেন্ট থেকে জানতে চাচ্ছি। ওকে, ফাইন। তারপরে আর কেউ? ওকে, আমরা এই তিনটা প্রশ্ন উত্তর বলি। প্রথমত হলো আইসিএমবি তে এটা একটা মানে আইসিএমবি তে একটা সময় কি হতো, ফুল লেভেল ধরে পাশ করতে হতো, বা একটা ফুল আইসিএমবি তে না, সরি, সিএসএ কিছুদিন আগ পর্যন্ত মানে আপনি যদি কোনো লেভেলে 5টা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট ফেল করেন আপনার পুরো লেভেল ফেল। আপনি জানেন কিনা জানি না, তাই না? কিছুদিন আগে ছিল, এটা একটা সিস্টেম। আপনি আপনি এই সিস্টেমে যাবেন কিনা যাবেন না এটা আপনার ব্যাপার, এটাই সিস্টেম। তো আইসিইউতে এর আগে একটা সিস্টেম ছিল, দুইটা সাবজেক্ট একসাথে পাস করতে হতো। দুইটা লেভেলে 2 সাবজেক্ট যদি পাস করেন তাহলে পাস, একটা ফেল করলে ফেল। তো এখন এসে আমরা আরো খুব দারুণ সিস্টেম পেয়েছি আইসিইউতে, যে একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট পাস করলে এটাকে পাস করে। কিন্তু এই ফর্ম ফিল আপে গিয়ে আমাদের একটা জটিলতা রয়ে গেছে স্টুডেন্টদের আঙ্গিকে। আমি কিন্তু আইসিইউবির মেম্বার, বাট আমি কিন্তু আইসিইউবির অথরিটি না, এটাকে আপনাকে আগে ক্লিয়ার করে নিতে দিচ্ছি। আমি আইসিইউতে আপনার মধ্যে স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করছি, পাস করছি। মানে অনেকটা শখের বসে বলতে পারেন, ভালো লাগা থেকে আমি একটু পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি তো প্রফেশনাল টিচার না, বাট আইসিইউবি অথরিটি পুরো আলাদা ব্যাপার একটা। আমি কিন্তু আইসিইউবি অথরিটি না। তো আইসিইউবি থেকে আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখনও যে সিস্টেম এখনো তাই ছিল, যে ফুল লেভেলটা রেজিস্ট্রেশন করতে হয়। যেমন একটা লেভেলে 4টা সাবজেক্ট, আপনি যদি একটা পরীক্ষা দেওয়ারও চিন্তা করেন বা পরীক্ষার হলে বসেন, কিন্তু আপনাকে 4টা সাবজেক্টই রেজিস্ট্রেশন করতে হবে, 4টারই টাকা দিতে হবে। তবে যদি আপনি একটা সাবজেক্ট পাস করে ফেলেন, পরের বার আপনাকে 3টা সাবজেক্টে টাকা দিতে হবে। এখন এই সিস্টেমটা এখন পর্যন্ত আইসিইউবি আছে, এটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার ভালো না লাগলে সরি বলতে পারি। এর বাইরে আমার পক্ষ থেকে কোনো উত্তর নাই। তবে আপনি যে বা যার প্রতিষ্ঠান, একজন বললো একটা অন্য একটা প্রতিষ্ঠানের কথা, সেখানে সিঙ্গেল সাবজেক্টে এক্সাম ফর্ম ফিল আপ করা যায়। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি ওইখানে পার সাবজেক্টে সর্বনিম্ন ফি কত আর সর্বোচ্চ ফি কত? 2,500 টাকা নিউ সর্বনিম্ন। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 5,000 না 7,000 মনে হয়। ধরে নিলাম 7,500 টাকা। যে 7,500 বছর উনি জানে, 2,500 এবং 7,500। আমাদের এখানে সর্বনিম্ন কত? 675। সর্বোচ্চ 675। সর্বোচ্চ কত? 675। ধরে নিলাম আপনি 4টা সাবজেক্টও করেন, তাহলে কত হবে? 2,500ই হবে। তো ধরেন এখন যদি লেভেল সাবজেক্ট ওয়াইজ করে দেয় আইসিইউবি, যদি আপনাকে তখন 2,500 টাকা দেয়, আপনার জন্য বার্ডেন কিন্তু কাইন্ড অফ আরো বেশি হবে। তো সেটা আইসিইউবির অথরিটির ব্যাপার। নিশ্চয়ই অনেক স্টুডেন্টরা এটা বলে, আমরাও বলি। সো এটা সময় বলে দেবে আর কি। যতক্ষণ পর্যন্ত না বলতেছে, দেখেন আমরা, আমাদের ভালো লাগুক আর না লাগুক, ট্যাক্স ক্যাডার হওয়ার জন্য আমাদেরকে মানে যতটা না ট্যাক্স রিলেটেড আশেপাশে জানতে হয়, তার চেয়ে বেশি অন্যান্য বিষয় জানতে হয়। এখন এটা নিয়ে যুদ্ধ না করে এটা নিয়ে আমাদের চলতে হচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম না? এটাই বাস্তবতা। সেকেন্ড কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন কি ছিল আপনাদের? ভুলে গেলাম তো। ইন্টারমিডিয়েট অর বিবিএ এমবিএ শেষ করে আসেন। ইন্টারমিডিয়েট বিবিএ, এটা মানে যেহেতু আপনি বিবিএ কমপ্লিট করে আসছেন, আমি আর এটা উত্তর বড় না দিয়ে ছোট আকারে যে দুইটাই ভালো। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসে যদি নিয়ত পরিষ্কার করে সিরিয়াসনেস থাকে, এটা আপনার কেরিয়ারে আপনাকে চূড়ান্ত লেভেলের টপে নিয়ে আসবে। যেমন আমাদের একজন অনেকগুলো স্টুডেন্ট আছে, মানে একজন আছে আজ থেকে 3 বছর আগে, সে তার এমবিএ কমপ্লিটের আগে সে আইসি মেম্বার হয়েছে। সে এখন তার বয়স 30ও হয় নাই। সে ইন দ্য মিন টাইম সিএ তো তার একটা সাবজেক্ট বাকি। তো আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে আইসিইউ মেম্বার হয়েছে 3 বছর আগে, সিএ তে একটা সাবজেক্ট বাকি। মানে সে কিন্তু সিএ তে পড়াশোনা করে করে পাশ করছে, মানে এক্সামশন না। মাঝখানে সিএ ফার্মে ছিল, মার্শাল্লাহ বিয়েও করছে, বাচ্চাও হয়েছে, নাম না বললাম। এমন একজন না, এমন অনেক উদাহরণ আছে। তো লাইফটাকে সে এতটা গুছাইছে। এখন আমি যে আবার আমার ক্ষেত্রে বলেন, আমাদের সময় ইন্টার পাস ছিল না, আমাদের সময় অনার্স পাস করে আসতে হতো। আমরা এসএমইতে ভর্তি হয়েছি ধরেন 25-এর পরে, 25 বছরের পরে। তো আমাদের 30-এর মধ্যেও আমরা পাস করছি, মানে আমি 30 বছরের মধ্যেই পাস করছি। তো এই যে ধরেন 30 বছর আমার লেগে গেল আইসিএমই কমপ্লিট করতে। তো আলটিমেটলি আরো পার্সোনাল গল্প পরে বলবো। তো এখানে তারা আমাদের চেয়ে অবশ্যই আগানো। তো আমি তো 25-30-এ না হয় 35-ও পাস করতে পারতাম। তো সেক্ষেত্রে খুবই স্মার্ট যারা ইন্টার পাস করে আসে।
তবে যদি ধৈর্য থাকে, সিরিয়াসনেস থাকে, কারণ আমরা ধৈর্য সিরিয়াসনেস নাই, আপনি আইসিইউতে আসলেন, আপনার ওইটাও নষ্ট হলো, এটাও নষ্ট হলো, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত। ঠিক আছে। কিন্তু স্যার যদি এরকম হয়, ইন্টারমিডিয়েট পরে সে শুধু আইসিএমবি করলো, গ্রাজুয়েশন করলো না, তাইলে? এটা আমি নিরুৎসাহিত করি। আমি যেদিন থেকে ইন্টারমিডিয়েট শুরু হয়েছে আমি বলি মিনিমাম একটা ডিগ্রি হলো করার জন্য, এটা আমি পার্সোনালি নিরুৎসাহিত করি। ঠিক আছে, এটার ব্যাপারে থ্যাংক ইউ অন্যান্যদের স্যার। অন্যান্য মতামত থাকতে পারে। আমি বলি এক মিনিমাম একটা ডিগ্রি করার জন্য। আইসিএমবি ক্লাসগুলো অনলাইনে থাকবে কিনা এই প্রশ্নের উত্তরটা না আমার কাছে নাই। এটা হ্যাঁ, এই প্রশ্নে ছোট্ট একটা নোট দিই আমি। জি যে কোনো সার্কুলারে প্রাথমিকভাবে চাওয়া থাকে গ্রাজুয়েশন, তারপরে প্রফেশনাল ডিগ্রি। আচ্ছা, দ্যাট এটা মিনস রশিদ ভাই গ্রাজুয়েশন বলতেছে না থাকলে আমরা জব মার্কেটে যে শুধু সার্কুলার থাকে অ্যাপ্লাই সেখানে করাটা বেরিয়ে আসবে। গ্রাজুয়েশন থাকে, তারপর ডিগ্রি থাকে, সেই হিসাবে গ্রাজুয়েশনটা করা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আইসিইউ একটা জি। এটা ঠিক আছে, এই জন্যই আমি বলি আর কি, পাশাপাশি একটা নর্মাল জায়গা হলো পড়াশোনা করতে, সেটা ডিগ্রি পাস। ডিগ্রিকে আমি ছোট করতেছি না, মানে আমি বলার চেষ্টা করলাম আইসিইউ ক্লাসগুলো আপনার অনলাইনে থাকবে কিনা এই প্রশ্নের উত্তরটা আপনারা ক্লাস ম্যানেজমেন্টে দেখবেন, শুনবেন। যদি জুয়েল ভাই আমাকে শুনে থাকেন আপনি উত্তর দিবেন। আহ এর স্যার বাইরে আর কি বিষয়টা হচ্ছে মানে আমাদের আর কি দুইটা লেভেলের ক্লাস আর কি এট আ টাইম হচ্ছে আর কি, এর জন্যই স্যার আর কি মানে হ্যাঁ, আমি আপনাকে কনফিউশন উত্তর হচ্ছে দেবো, যে আপনি দুইটা লেভেলের ক্লাস করবেন কেন? আপনাকে আমি উত্তর দিচ্ছি তো কিছুক্ষণ পরে। আমি সব উত্তর খুব অনেস্টলি দেবো। আমি কোনো জায়গায় যারা আমার সাথে ক্লাস করে পূর্বে তারা জানে আমি জনপ্রিয় হওয়ার জন্য কোনো কথা বলি না। আমি আপনাকে বকা দিব, কারণ আপনি যেদিন থেকে আইসিএস স্টুডেন্ট সেদিন থেকে আপনি আমার নেটওয়ার্কে ঢুকে গেছেন, সেদিন থেকে আপনি আমাকে ওন করবেন, আমি আপনাকে ওন করব, এটা হলো আমার বিশ্বাসের জায়গা। আমি বুঝাতে পারছি? আপনাকে আমি ওন করি, আপনাকে আমি ভালো চাইবো, আপনি আমার ভালো চাইবেন, এটা আমি বিলিভ করি। সো সেই দৃষ্টিতে আমি আপনাকে অনেস্ট অপিনিয়ন দিব এই লেভেল নিয়ে একটু পরে। অ্যাডভান্স লেভেল হওয়ার পরে কি ক্লাস হবে নাকি না হবে এই ব্যাপারগুলো, এগুলো আসলে সময় বলে দিবে। ওই পর্যন্ত আপনারা যান, তখন বুঝতে পারবেন। পসিবল কি 5 মার্ক আপনি 55 থেকে 60% কে ধরে রাখতে পারেন। হ্যাঁ? আচ্ছা, এবার যে প্রশ্নটা বাদন ভাই তো, তাই না, আপনি বলার চেষ্টা করলেন যে আমরা দুইটা লেভেলে এডমিশন নিচ্ছি। ওকে ফাইন, দুইটা লেভেলে এডমিশন নিচ্ছি। প্রশ্ন হলো দুইটা লেভেলে মেবি 6টা বা 8টা সাবজেক্ট। আপনি কি পরের পরীক্ষায় 6টা বা 8টা সাবজেক্ট পরীক্ষা দিবেন? আপনারা আমাকে একটু চ্যাট বক্সে দেন আপনার যে নেক্সট পরীক্ষা 6 মাস পরে কে কতটা সাবজেক্ট পরীক্ষা দিবেন। একটু চ্যাট বক্সে দ্রুত লিখেন, দ্রুত লিখেন, দ্রুত। 500 মানে 5টা সাবজেক্ট। ওকে ফাইন। ওকে, ওকে। ইউজার নাম চেঞ্জ করেন। ইউজার কি কোনো নাম নাকি? নাম চেঞ্জ করেন। ওকে, এনাফ। যারা লিখছেন ওকে ফাইন, আমরা এই অনুযায়ী এটাকে আমরা আনসার ধরি। ম্যাক্স 2 হাবিবুর রহমান, ওনার রেজিস্ট্রেশন 2025, তার মানে এবার এডমিশন নিছে। বাকিরা মনিরা 500, মানে 5টা সাবজেক্ট, 4টা, 5টা। 18 সালে ভর্তি হয়েছে ইমরান ভাই বলছে 3টা, রাসেল মোল্লা 3টা, 2টা, এই যে রাকিবুল ভাই 2023 সাল 2টা, তারপরে সাকিব 4টা, 22 সালে তারিক হোসেন 5টা, 4টা, 3টা, 2টা, 4টা, 4টা, 5টা, 3টা। স্যার যেহেতু রেজিস্ট্রেশন, সরি, যেহেতু রেজিস্ট্রেশন সবগুলোই করা লাগবে, সো 4টাই দিব। ওকে ফাইন। ইরিনা আক্তার মিম 2টা, আক্তারুজ্জামান 4টা। ওকে ফাইন, আর দিতে হবে না আনসার। যারা 4টা 5টা দিচ্ছেন এদের মাঝে আমি 25 সালের কাকে জিজ্ঞাসা করতে পারি? বাদন ভাই, ও সরি 26, একবার রিসেন্ট, উনি বলছে 5টা। ওনাকে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করবো না। ইমরান ভাই নামে একজন ছিল 18 সালের, উনি বলছিল 3টা বা 4টা। ইমরান ভাই আপনি কি বলবেন, আপনি কি ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন নাকি এইবারে আবার নতুন করে শুরু করছেন আপনি? যদি কানেক্ট থাকেন। ওকে, কানেক্ট নাই উনি হয়তো বা। স্যার আমি এবারই শুরু করেছি। ওকে, ওকে, তাহলে আপনাকেও জিজ্ঞাসা করতেছি না। এই জন্য রেজিস্ট্রেশন নাম্বার গুলো পাশে লেখা থাকলে একটু সুবিধা হয় আমার। আচ্ছা, এই যে যারা 4টা 5টা 3টা লিখছেন, আমি ধরে নিলাম আপনারা কেউই আইসিইউ সম্পর্কে আহ, মানে খুবই পজিটিভ আপনারা। এটা কিন্তু আমি পজিটিভলি বলার জন্য আপনাকে বললাম। এখন আমি যা উত্তর দেব সেটা হইলো আমার দৃষ্টিভঙ্গি। এখন এই উত্তরটা দেওয়ার সাথে সাথে আমি বিতর্কিত হওয়ার চান্স থাকে, আপনি আমাকে নিয়ে সমালোচনা করার চান্স থাকবে। মেবি ক্লাসের পরে আপনারা একজন একজনের সাথে আমাকে নিয়ে সমালোচনা করবেন, বাট আমি তারপরেও প্রশ্নের উত্তরটা দিবই, এবং আমি সবসময় দিই। আমি সবসময় বলি
আইসিইউবিতে আপনি কতটা সাবজেক্ট পরীক্ষা দিবেন 6 মাস পরে, এই প্ল্যানটা যদি আপনি ফিক্সড না করতে পারেন, আপনি এখানে আইসিইউবিতে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেলেন। শুধু প্ল্যানে গিয়ে আপনি ব্যর্থ হয়ে গেলেন। এখন আপনি বলবেন, স্যার এটা কি ধরনের কথা, 6টা সাবজেক্ট তো পরীক্ষা দেবো। আমি আপনাকে কিছুই বলবো না। আপনি চিন্তা করেন, আজকে ফেব্রুয়ারি মাস, আপনি মে মাসে পরীক্ষা হবে, বা আপনার পরীক্ষা মে বা সেপ্টেম্বর হবে, বা 6 মাস বা 8 মাস পরে পরীক্ষা হবে, তখন আপনি কতটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া উচিত, এই জিনিস যদি আজকে আপনি না বুঝতে পারেন, আপনাকে কি উচিত কোনো কোম্পানির সিএফও হওয়া? আমি কিন্তু আপনাকে মানে বকা দিচ্ছি রীতিমতন। সেটা কি, একটা কোম্পানিতে 500 কোটি 5,000 কোটি টাকা ইনভেস্ট হবে, এটা একজন সিএফও কোম্পানি ম্যানেজমেন্টকে হেল্প করে যে এটা কি সঠিক বা ফিজিবল নাকি ফিজিবল না। তার মানে সে পরবর্তী 100 বছর চিন্তা করার চেষ্টা করে। আর আপনি যদি 6 মাস পরে আপনার কয়টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া উচিত সেটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনি প্রথমবারের মতো ব্যর্থ হলেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন কয়টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া উচিত, আমি বলবো আপনি 100টা সাবজেক্ট পরীক্ষা দিতে পারেন, সেটা আপনার ব্যাপারটা। আমি বলবো আপনি চিন্তা করেন, আপনি যদি সত্যি এর পরের পরীক্ষায় 4টা সাবজেক্ট পরীক্ষা দেন, তার মানে তো আপনি 5বার পরীক্ষা দিয়ে 2 বছরের মধ্যে আপনার আইসিইউ কমপ্লিট হয়ে যাবে। আপনি এই জাতীয় প্ল্যান করতেছেন, তাই না কি? বাট বাস্তবিক অর্থে আমরা যাদেরকে দেখে আসছি এখন পর্যন্ত, দ্বিমত হতে পারে, এটা আসলেই বাস্তবিক অর্থে পসিবল হয় না। আপনারা যারা এখন মোটিভেশন নিয়ে 2টা লেভেলে এডমিশন নিছেন, কোনো ভুল নাই, সব ঠিক আছে 2টা লেভেলে। আমি নিজেও যখন এডমিশন নিয়েছিলাম 2টা লেভেলে এডমিশন নিয়েছিলাম, লজিক ছিল। কারণ আমার প্রথম যে লেভেল ছিল, ওই লেভেলে 4টা সাবজেক্ট ছিল, 3টা সাবজেক্ট এক্সামিনেশন পাইছিলাম, একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তাহলে আমি চিন্তা করলাম, যদি একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, আমি তো এটা একটা সহজ সাবজেক্ট, তাহলে আমার তো আরো সময় আছে, তখন আমি আরো বেশি পরীক্ষা দিব। তখন আমি 2টা লেভেলে এডমিশন নিলাম। আমার প্রথম পরীক্ষা আমি 3টা সাবজেক্ট দিয়েছিলাম, আমার হাতে দেওয়ার সুযোগ ছিল 5টা সাবজেক্ট, আমি দিয়েছিলাম 3টা, আমি পাশ করছিলাম 2টা। আমি কিন্তু 5টা সাবজেক্ট পরীক্ষা দিয়েও না, 5টা সাবজেক্ট পাস ক্লাসও করি নাই। এতে আমার একটা রিস্ক হয়েছে যে আমি যেহেতু কোচিং এডমিশন নিয়েছিলাম, আমাকে কিন্তু জরিমানা দিতে হয়েছে, সত্যিই আমাকে জরিমানা দিতে হয়েছিল ওই সময়, যেহেতু ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য। ওই সময় সম্ভবত আমি যদি ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স না নেই, তাহলে আমাকে 1,000 টাকা পার সাবজেক্ট জরিমানা দিতে হয়েছিল। আমি জরিমানাটা দিয়েছিলাম। এখন নিয়ম কি আমি সেটা জানি না, জেনে নেবেন। আমি পরীক্ষা দিয়েছিলাম 3টা। আমার মনে আছে কি কি দিয়েছিলাম, ইকোনমিক্স দিয়েছিলাম, কস্ট অ্যাকাউন্টিং দিয়েছিলাম, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং জাস্ট দেওয়ার জন্য দিয়েছিলাম। তার মধ্যে আমি কস্ট অ্যাকাউন্টিং পাস করছিলাম প্রথমবার পরীক্ষা দিয়ে। যেটা ইকোনমিক্স বলে, এটার নামটা কি জানি ছিল, ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড বা ইত্যাদি, ওইটাও পাস করছিলাম। এবং ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্বাভাবিকভাবে ফেল করছি। আমি তখন ক্লাস করছিলাম, ইকোনমিক্স এর ক্লাস করি নাই, কিন্তু আমি ক্লাস করছিলাম কস্ট অ্যাকাউন্টিং এবং ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওই সময়। আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিবেন বলে ঠিক করবেন, আপনি আমার দৃষ্টিতে ওই সাবজেক্টেরই ক্লাস করবেন, যদি ক্লাসের টিচারকে আপনার ভালো লাগে। যেমন এই যে কস্ট অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে, আপনি যদি ক্লাস করেন, আমার একটা সহযোগিতা, আপনার যদি আমাকে মনে হয় যে আপনি 1-2টা ক্লাস করবেন আমার সাথে, করার পরে যদি আপনার মনে হয় আপনি আমার কথাগুলো আপনি নিতে পারতেছেন, আপনি শুনলে আপনি বুঝতে পারতেছেন, বা মনে হতে পারে যে আপনার সাথে আপনি আমার সাথে কানেক্ট থাকলে আপনার হেল্প হবে, তাহলে আমি যদি আপনার জায়গায় থাকতাম ক্লাস করতাম। আর যদি উত্তরগুলো নেগেটিভ হতো, যে আপনি যদি ক্লাস করে আমার কথাগুলো আপনার ভালো না লাগে, কানেক্ট না হতে পারেন, কিংবা আপনি আরো 5 জনকে জিজ্ঞাসা করেন যে ওই টিচারের ক্লাসগুলো কেমন, ইফেক্টিভ কিনা, যদি আমার ব্যাপারে আপনার সেই নেগেটিভ আনসার আসে, তাহলে আমি আপনার জায়গায় থাকলে ক্লাস করতাম না। কেন? শুধুমাত্র 1,000 টাকা, বা আমি জানি না আইসিবিতে এখন ক্লাস করাটা যেহেতু জরুরি যদি হয়ে যায়, সেক্ষেত্রে করতেই হবে আপনাকে। যদি সুযোগ থাকে যে ক্লাসটা আপনার ভালো লাগে না, তবুও বসে বসে কি ক্লাস গিলবেন, শুধু শুধু সময় নষ্ট করবেন কিনা, আমি আপনার জায়গায় থাকলে, আমি আমার সময়ের কথা বলতেছি, আমি ক্লাস করতাম না। ইভেন আমি ক্লাস করিও নাই এত বেশি তখনকার সময়। তো এখন কথা হলো, টিচারকেও যদি আপনার 100% ভালো না লাগে, তবু কি ক্লাসরুমে থাকবেন? এটাও আপনাকে চিন্তা করতে হবে। বিকল্প রাস্তা যদি থাকে, ক্লাস না করা বেটার। সেটা আমার বেলা হলে আমার ক্লাসটাও আপনি করবেন না, কারণ আমার ক্লাস আপনাদের সবার ভালো লাগবেও না, এটাই স্বাভাবিক। সেকেন্ড কথা হলো, আপনি যদি একসাথে 6টা সাবজেক্টের প্রিপারেশন নেন,
বাস্তবিক অর্থে আপনি শুধু ক্লাসগুলো করবেন, আপনি কোনো পড়াশোনাই করতে পারবেন না বাস্তবিক অর্থে, আপনি যদি খুব বেশি সুপারম্যান বা উমেন না হয়ে থাকেন। তাহলে বাস্তবিক অর্থে 6টা সাবজেক্ট পরীক্ষা দেওয়াটা 6 মাস পরে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি ইম্পসিবল রীতিমতো। কিন্তু এই ইম্পসিবলকে কেউ না কেউ পসিবল বানাবে, ওই 1-2 জনের ব্যাপারে আমি কথা বলতেছি না, আমি এভারেজে বলতেছি। এতগুলো সাবজেক্ট পরীক্ষা দেওয়া হয় না, কারণ আপনি তো আমার কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম 4টা ক্লাস আপনার ভালোই লাগবে, কারণ খুব বেশি ম্যাথ থাকবে না। তারপর থেকে শুধু আপনি আমার সাথে কানেক্ট থাকাটাই আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। একটা সাবজেক্টের কথা বলতেছি, আপনি যদি আমার সাথে কানেক্ট থাকেন, কারণ আপনাকে আমি এমন ভাবে তৈরি করব, আপনি যদি ধরেন একজনকে আমি আলাদাভাবে শুধু একজনকে পড়াইলে যা যায় যেভাবে আপনাকে সাপোর্ট দিতাম, আমি এই এখানে 70 জন থাকলেও আমি সেম সাপোর্ট আপনাকে দেবো। আপনি এই সাপোর্টটাও নিতে পারবেন না যদি আপনি ফুল টাইম ভালো পড়াশোনা না করেন। কারণ আপনার ক্লাসে আমি 2টা ম্যাথ আলোচনা করব, আপনাকে বলবো 6টা ম্যাথ আগামী সপ্তাহের মধ্যে শেষ করবেন, 10টা ম্যাথ শেষ করবেন, সময় কোথায়? সো আপনি যদি এখনই 6টা সাবজেক্ট একসাথে প্রিপারেশন নিয়ে শুরু করেন, আপনার জন্য টাফ হবে। এখন আপনি কয়টা পরীক্ষা দিবেন, কয়টা 6 মাস পরে পরীক্ষা দিবেন, এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত চিন্তাটা এমন হয় যে আমি হতে পারে একটা ম্যাথ পরীক্ষা দেব, একটা থিওরি পরীক্ষা দেব, হতে পারে আমি 2টা থিওরি পরীক্ষা দেব, একটা ম্যাথ পরীক্ষা দেব। আমি আপনাকে প্যাটার্ন 1 একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, একটা থিওরি সাবজেক্ট। প্যাটার্ন 2 আমার সময় আছে, 2টা থিওরি সাবজেক্ট, একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। প্যাটার্ন 3 আমার অনেক বেশি সময়, তখন 2টা ম্যাথ, 2টা থিওরি, এইভাবে আগাবেন। এখন আপনি কিভাবে আগাবেন, এটা আপনি আমার সাথে পার্সোনালি প্রয়োজনে আমাকে নক করবেন, SMS দিবেন, প্রয়োজনে আমি ফোন দিব বা ভয়েস মেসেজ দিবেন যে স্যার আমি এইভাবে চিন্তা করতেছি, আমিও আপনাকে হেল্প করব। আমি এখন একটা এভারেজ আপনাকে সাজেশন দিলাম, অথবা আপনি আইসিএমএ যারা সিনিয়র আছে, পজিটিভ সিনিয়র, আপনি লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গেলে দেখবেন অনেকে সুন্দর কথা বলে, পজিটিভ মানুষ। আইসিএমএ লাইব্রেরি হলো হেল্প করার একটা কারখানা রীতিমতন। আইসিএমএ এর লাইব্রেরিতে কি পরিমাণ হেল্প পাওয়া যায়, যারা অনলাইনে ক্লাস করে তারা জানেই না। অনেকে এত দুর্ভাগা, আইসিইউ তে শুধু এডমিশন নেয়, আইসিইউ এর কোনো ফ্লেভার পায় না। তারা ফেসবুকে জিজ্ঞাসা করে আইসিইউ তে পাস মার্ক কত। যারা ফেসবুকে জানতে চায় আইসিইউ তে পাস মার্ক কত, তারা কখনোই সঠিক ইনফরমেশন পাবে না। আপনি পাস মার্ক কত কেউই জানে না। আর ফেসবুকে আপনি কেন ফেসবুকে, আপনি আইসিইউ অফিসিয়ালদেরকে জিজ্ঞাসা করেন ক্লাস কখন, কি কখন পাওয়া যাবে, লাইব্রেরিতে যান। আপনি আইসিইউ কেন্দ্রিক যতক্ষণ না হবেন, আইসিইউ পজিটিভ মানুষদেরকে আপনি চিনবেন না। আমি আপনাকে বলে গেলাম, এই ফেসবুক কেন্দ্রিক যদি আইসিএমবি হন, আপনি ভুল মানুষের সাথে কানেক্ট হবেন, ভুল মানুষের সাথে আপনার পরিচয় হবে। সবসময় ভুল নাও হতে পারে, বাট আপনি আইসিএমবি লাইব্রেরিতে যাবেন, সেখানে পরামর্শ নেবেন, নিয়ে আপনি জানবেন আসলে আমার কয়টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া উচিত। এবং আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা বইও কিনতে বলবো না, আমি সময় সময় করে আপনাদেরকে বলবো এটা কিনেন, ওইটা কিনেন, ওইটা কিনেন। প্রথম দিন 10টা বই কেনার কোনো প্রয়োজনীয়তা নেই, আননেসেসারি। সো কয়টা সাবজেক্ট পরীক্ষা দেবেন, উত্তর আপনার কাছে জমা। আমি কি বলার চেষ্টা করছি বুঝে গেছেন, ঠিক আছে? কারো কিছু বলার থাকলে বলে ফেলেন, আর যারা রাগ করছেন আমি সরি। আচ্ছা, আমরা আর না স্যার আগাই না। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ দ্রুত, আমরা কিন্তু অলরেডি ক্লাস, হ্যাঁ রাগ করবেন না, যে কোয়েশ্চেনটা আজকে হচ্ছে যদি আমরা নাও পড়াই তবু রাগ করবেন না, কারণ এগুলো প্রয়োজন, ঠিক আছে? ওকে, বলেন বলেন দ্রুত। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা অপারেশন লেভেলে যারা এখন এডমিশন নিছি তারা কি ম্যাথে যে পরীক্ষাটা হবে ওইটাতে আমরা পার্টিসিপেট করতে পারবো না? আমি যতটুকু জানি, এই যে এই প্রশ্নের উত্তরটা ধরেন আমার চেয়ে বেশি রাইট পার্সন হলো আইসিএমবি অথরিটি। মানে কিছু প্রশ্ন সবসময় মনে রাখবেন, যারা টিচার তারা কখনো আইসিএমবি এর প্রশাসনিক ব্যাপারগুলো জানবে না বা জানার কথাও না, তার জন্য প্রয়োজনীয়তা নাই। সবসময় অথবা কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন, আইসিএমবি ফোন নাম্বার আছে, ডেডিকেটেড ফোন নাম্বার, আপনি যাবেন ফিজিক্যালি। আইসিএমবির স্টাফরা অনেক হেল্পফুল, আপনি রাইট আচরণটা করেন। আমাদেরকে অনেক হেল্প করছে, আমরা প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ। বিকজ অফ আমি আমার সময় আমি কখনো রাস্তাঘাটে প্রশ্ন জিজ্ঞাসা করতাম না। এই যে আপনি একটা ভালো প্রশ্ন করলেন, এই যে এই প্রশ্নটা আপনি আইসিএমবি অথরিটিকে করবেন। আচ্ছা, এবার উত্তরটা আমি দেই। আমাদের সময় আমরা পরীক্ষা দিতে পারতাম না, 6 মাস না হলে, সেশন কমপ্লিট না হলে পরীক্ষা দিতে পারতাম না। রিসেন্ট টাইম পরীক্ষা দিতে পারবেন, তবে যেহেতু সময়ের আগে আপনি পরীক্ষা দিবেন, সেশন শেষ হওয়ার আগে, তখন আপনাকে, যেহেতু আপনার ক্লাস শেষ হচ্ছে না, তার মানে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সটা কনফার্ম হচ্ছে না, অ্যাসাইনমেন্টেরও মেবি সময় শেষ হয় না, তখন আপনাকে জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হয়, অল্প কিছু টাকা, 1000 বা 1500 টাকা। আরো একুরেট ইনফরমেশনের জন্য আইসিএমবির অফিস রুমে যোগাযোগ করবেন। ক্লাস রিলেটেড জিনিসের জন্য দোতলায় ক্লাস ম্যানেজমেন্টে জিজ্ঞাসা করবেন,
এই জাতীয় এক্সাম রিলেটেড জিনিসের জন্য নিচতলা একাডেমিক যে সেশনটা সেখানে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? আইসিইউর সাথে কানেকশন বাড়ান, আইসিইউর স্টাফদের সাথে কানেকশন বাড়ান, আপনার সব জার্নিটা স্মুথ হবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আপনারা তো রাগ করবেন, স্যার কারো পরিচয় জিজ্ঞাসা করে না, শুধু কথা বলে যায়। আমার খুবই বদ অভ্যাস ভাই, আমি ক্লাসে কোনো সিআর রাখি না, আমার ক্লাসে কোনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে না। আমি আইসিইউতে 8টা সেশন নিয়েছি, তার মানে 4 বছর কমপ্লিট হয়ে গেছে। কোনো সিআর আমি পছন্দ করি না, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এখানে 74 বা 74 জন আছে, এই 74 জনকে কন্ট্রোল করার মতন আমার কাছে সেই ক্যাপাসিটি আমি মনে করি আছে। আমার আলাদা করে নতুন করে কাউকে আমি সিআর বানাবো না। এটা কারণ হইলো, একজন সিআর বানানো মানে একজন লিডার তৈরি করা, বাকিরা কি আমার সাথে যোগাযোগ করতে পারে না তখন, এটা আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় আপনারা 74 জন আমার সাথে যোগাযোগ করবেন। 30 সেকেন্ডের ব্রেক, 30 সেকেন্ড। সরি, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ। জি, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি খুবই সরি যে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভটা থাকবে না, আমাদের কোনো সিআর থাকবে না। মানে আপনারা আমাকে সিআর ভাবতে পারেন, আপনারা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি প্রত্যেকের মেসেজ আমার কাছে না থাকে হোয়াটসঅ্যাপে, আমি ধরে নিব সে ক্লাসে অ্যাটেন্ড করেন না। আমি কিন্তু রেগুলার রেকর্ড রাখি, আমি অনেকভাবে রেকর্ড রাখবো আপনাদেরকে। এবং যারা জানে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে কানেক্ট থাকে, আমি গ্রুপগুলো আলাদা করে ফেলি। এই যে এখন একটা কমন গ্রুপ একটু পরে আপনাদেরকে জয়েন করতে বলবো, কিছুদিন পরে গ্রুপ আরো ছোট হবে, সর্বশেষ যে আমার গ্রুপ হয়ে যায় যারা শুধু ক্লাস করে তারা আমার সাথে থাকে। হ্যাঁ, এটা আমার একেবারে সিস্টেম। আর কিছু কমন রিজন বলে আইসিইউতে এই জিনিসগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। অনেকে বিরক্ত হতে পারেন, যারা পুরনো স্টুডেন্ট বলতে পারেন যে তাদের জন্য এগুলো প্রয়োজনীয়তা নাই, বাট ক্লাসটা কিন্তু আমরা ডিজাইন করছি এবার যে এডমিশন নিছে তার জন্য। সো যে এডমিশন নিছে তাকে উদ্দেশ্য করে আমার প্রতিটা কথা বলতে হবে। এই জন্য আমি যখন পড়াবো তখন আমি খুব বেসিক থেকে আলোচনা করব, কারণ হলো যে আজকে প্রথম এডমিশন নিছে তাকে নিয়ে আমার যাত্রা। হ্যাঁ, এখানে অনেকে থাকবে যারা অনেক ভালো জানে তারপরেও ক্লাস করে, তারা বলবো আর কি, তারা রাগ করবেন না। কিছু কমন রিজন আছে আইসিইউতে ফেল করার, যাদের কনফিডেন্স খুব হাই থাকে অথবা যাদের কোনো কনফিডেন্স থাকে না। এই দুই দল কখনোই আমি দেখছি আমার দৃষ্টিতে তারা ভালো করে না। সাবধান, ফোকাস থাকতে হবে 100%। আইসিইউতে এডমিশন নিয়েছেন আর মনে মনে ভাবতেছেন আইসিইউতে এডমিশন নিয়ে কি ভুল করলাম নাকি, নাকি সিএ পড়া উচিত, আরেকবার ভাবেন পড়াশোনা না করে। অথবা নাকি আমার বিসিএস দেওয়া উচিত, আরেকবার ভাবেন পড়াশোনা না করে। কারণ আপনি যদি ক্লিয়ার না থাকেন, পৃথিবী অন্যদিকে চলে যাবে। আপনি আইসিইউতে এডমিশন নিয়েছেন, আপনিই পাস করবেন। আইসিইউতে একজন মেম্বার হলে আপনিই মেম্বার হবেন। এই জাতীয় যদি ডিটারমিনেশন না থাকে, এই জাতীয় যদি গোল ফোকাস বা ক্লিয়ার না থাকে, আপনাকে দিয়ে আইসিইউর মতো জার্নি পসিবল না। আপনি আইসিইউতে ভর্তি হয়েছেন, আপনি চাকরি করেন, পাশাপাশি আইসিইউ পড়বেন, আপনার কষ্ট হবেই। এটাকে মেনে নিয়ে আপনার আইসিইউতে আগাইতে হবে। আপনাকে রাতে কম ঘুমাইতে হবে, আপনাকে প্রতিদিন সুযোগ থাকে লাইব্রেরিতে আসার চেষ্টা করতে হবে। কারণ আপনি আপনি ব্যক্তিটা বিবিএ এমবিএ কমপ্লিট করার পরও প্রত্যাশিত জায়গায় যেতে পারেন না, বিধায় আপনি আইসিইউ বা সিএ করার চেষ্টা করতেছেন। এবং আরো একটা কারণ বলবো, ফেলিউর করার কারণে একটা এক্সাম দেয় আর একটা এক্সাম দেয় না। বছরে 3বার এক্সাম হয়, আমরা জানি বছরে 3বার পরীক্ষা নেওয়া হয় আইসিইউতে। আপনি প্রত্যেকটা পরীক্ষাতে প্রিপারেশন না থাকলেও পরীক্ষা হলে যাবেন, এই জরিমানা দিয়ে হলে পরীক্ষা হলে যাবেন। কারণ তাহলে আপনি ফেল করবেন, ফেল করার পরে আপনার মনে হবে যে আমি ফেল করছি। এটার অর্থ হলো প্রতিবার সব সময় আইসিইউতে পরীক্ষা দেবেন। আমি আমার সময় বলতে পারি আমি সবসময় পরীক্ষা অ্যাটেন্ড করছি। তো আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, পাস করছি। আমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না যে 2-3 বছরে পাস করব, সুযোগ ছিল না, বা আমি হয়তো অন্য বিষয় কানেক্ট ছিলাম। সো এক্সাম কখনো ডিসকানেক্ট কন্টিনিউ করবেন না, অলওয়েজ কন্টিনিউ করবেন। এবং অন্য নেগেটিভ মানুষ দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। যারা দেখবেন নেগেটিভ কথাবার্তা বলে, আইসিইউতে আসছো
পসিবল না। আপনাকে আমি এই অভিজ্ঞতাটার কথা বলি। আমাদের সময় আমরা সোনালী ব্যাংকে লাইন ধরে টাকা জমা দিয়ে ভর্তি হইতাম, এই যে বাজমেকাদের এতে বিশাল লাইন। তো আমি এবং আমার ফ্রেন্ড আমরা একসাথে এডমিশন নিয়েছিলাম। আমি আমার ক্লাসের, আমাদের ইউনিভার্সিটির, আমাদের বেসের আমরা 3 জন এখন মেম্বার। আমরা এট এ টাইম 4 জন এডমিশন নিয়েছিলাম কাছাকাছি সময়ে, বা কেউ একই দিনে বা একদিন আগে পরে। আমরা 3 জন অলরেডি কমপ্লিট করছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটির 4th ব্যাচ 8-9 সেশন। আমরা 3 জনই এখন, আমরা 3টা ফ্রেন্ডই মেম্বার। তো আহ, তখন একটা ভাই, উনি হয়তো আইসিইউতে সিনিয়র ছিল তখন, মেবি 800-900 পাস ছিল। উনি আমাদের এই চঞ্চলতা, যেমন আপনাদের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা আছে, কিছুদিনের মধ্যে আইসিইউ শেষ করে ফেলবেন, 5টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, এটা তো আপনার দোষ না ভাই, আপনার এটা একটা মোটিভেশন। উনি এই মোটিভেশনটাকে আমাকে খুব নেগেটিভলি ট্রিট করছিল। আমি ওই ভাইটাকে আজও চিনে রাখছি। বিলিভ করেন, আমি মেম্বার হয়েছি 2020-এর ফেব্রুয়ারিতে, আজকে 2026-এর ফেব্রুয়ারি, 6 বছর হয়ে গেছে। মেম্বার হওয়ার পরে 6 বছর। ওই ভাই তখন 800 পাস ছিল, এখন মনে হয় 1600 পাস। আমি যদি ওনার নেগেটিভ কথায়, উনি আমাকে বলছে নতুন আসছো তো আইসিইউতে, এখনো টের পাও নাই, মানে নতুন ভর্তি হতে চাচ্ছ, এই যে তো কি জানি একটা কথা বলছে। উনি কিন্তু আমাকে দেখলে কেমন আছে বলে, আমি অনেক বেশি রেসপেক্ট করে ওনাকে কথা বলি। আমি কিন্তু মনে রাখছি যে উনি নেগেটিভ পার্সন। সো এরকম নেগেটিভ পার্সনদেরকে আলাদা করে ফেলবেন, কিন্তু রেসপেক্ট রাখবেন, কারণ সিনিয়র অলওয়েজ সিনিয়র, সে পাশ দিয়ে সিনিয়র হয় না। যেমন উনি সিনিয়র অলওয়েজ সিনিয়র, উনি কখনোই আমার পাশ দিয়ে সিনিয়র হবে না। অ্যারোগেন্স থাকবে না, ইগো থাকবে না, নিজের প্রতি অ্যাওয়ার্ড থাকবেন। আইসিইউতে আসছেন, সময় নষ্ট করবেন না, স্টাডি ম্যাটার্স, প্রপার স্টাডি ম্যাটার্স পড়ালেখা করবেন, আজাইরা জিনিসপত্র ফটো করবেন না, আজাইরা জিনিসপত্র কিনবেন না। এই প্রপার জিনিস বুঝতে হলে রাইট পার্সনের সাথে কানেক্ট থাকতে হবে। ওই শেষ সময় প্রিপারেশন নেবেন, আগের রাত প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে দেবেন, এগুলো বাই ইউনিভার্সিটিতে পসিবল, আইসিইউতে পসিবল না। এই জিনিসগুলো যদি থাকে, আপনি আইসিইউতে ফেল করবেন, আদারওয়াইজ আপনি ভালো করবেন। হাবিবুর রহমান, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। আসলে আমরা বিজনেস লেভেলে গেলেও যেটা হচ্ছে আইসিএমই সম্বন্ধে এই ধারণাগুলো পাস মার্কস এরকম আসলে খুব বেশি ছিল না। তো যেহেতু আপনি পাস মার্কস এর কথা বললেন, আমি একটু রিলেভেন্ট কোয়েরিও করতে চাচ্ছি, কারণ পরে আর সুযোগ পাবো কিনা। প্লিজ 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 প্লিজ। সেটা হচ্ছে স্যার, কোশ্চেনের আমি এরকম শুনেছি, সো আই এম নট শিওর যে শুধু মানে 50 বা 55 পাইলেই হবে এরকম না। আমি শুনেছি যে এটা নাকি এরকম হয় যে কোন একটা কোশ্চেনকে আইসিএমবি টার্গেট করে যে এই কোশ্চেনটার আনসার কিভাবে এই যে দিয়েছে। যার কাছে তো শুনছেন দেখা তার গেল নামটা বলেন না, তার নাম বলার দরকার না, তার চরিত্রটা বলেন। যার কাছে শুনছেন মানে সে প্রোফাইলটা বলেন, নাম বলার দরকার নেই। আমি সাধারণত নাম শুনতে চাই না, প্রোফাইলটা বলেন। উম, উনি কি, উনি সে আইসিএমবি আসলে সাকসেসফুল পারসন? আমি আপনাকে না, সাকসেসফুল পারসন না স্যার, উনি সাকসেসফুল পারসন আইসিএমবির কোন প্রশাসনিক ব্যক্তি? না, প্রশাসনিক ব্যক্তিও না। আচ্ছা, ধরেন আপনাকে কেউ বলতেছে জ্বর হলে যে নাপা খাও, নাপা খেলে ক্যান্সার হবে, আর ডাক্তার বলতেছে নাপা খান, আপনি কোনটা শুনবেন? আমি অবশ্যই ডক্টরেটটা শুনবো। শেষ, প্রশ্ন উত্তর শেষ। ওকে, থ্যাংক ইউ। ফাজলামো, এগুলো হলো লাইফে ফাজলামো করা। আমি এর চেয়ে বেশি খারাপ শব্দ তো আর এই অনলাইন ক্লাসে রেকর্ডিং হচ্ছে আমি তো বলতে পারতেছি না। আমি কিন্তু ফিজিক্যাল ক্লাসে আরো শব্দ চয়ন করি। আপনি ফিজিক্যাল ক্লাসে, মানে আমার ফিজিক্যাল ক্লাসে আপনি আমাকে চিনবেনই অন্যভাবে। এবং আমি বলবো ক্লাস ঈদের পরে আপনি যেখানে থাকেন, আমার ফিজিক্যাল ক্লাস করার জন্য গাজীপুর থেকেও আসে। মানে আমি কিন্তু এমন পাই, নারায়ণগঞ্জ গাজীপুর থেকেও ক্লাসে এসে আসে। আমার নিজেরই মায়া লাগে, আপনি এত দূর থেকে আসেন কেন? এগুলা ফিজিক্যাল ক্লাসে আমার থেকে আরো অনেক শব্দ শুনবেন। বলেন আরিফ ভাই, দ্রুত, কারণ এটা কিন্তু আমাদের ক্লাসের সময় চলে যাচ্ছে। তো অসুবিধা নাই, আমরা যে এই যে ক্লাস থেকে এই সময়গুলো নিয়ে নিচ্ছি, আপনাকে কিন্তু আমি 60 ঘন্টা পড়াবো। সো আপনি লুজার হবেন না ইনশাল্লাহ। আরিফ ভাই বলেন স্যার, প্লিজ। অ্যাডিকুয়েট ম্যাটেরিয়ালস নিয়ে যখন বললেন, আমি তো অলরেডি বিজনেস লেভেলে 2-3টা পরীক্ষা দিছি। তো হুম। সেখানে আইসিএমবি থেকে যে ম্যানুয়ালটা প্রোভাইড করে, সেটা আমি থরলি পড়েই অনেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারছিলাম। তো এখন তো আপনি অপারেশন লেভেল আর একটু অ্যাডভান্স লেভেল। তো এখানে কি শুধুমাত্র ওই, আমি যদি ম্যানুয়ালকে টার্গেট করে পড়ি, মানে সেটাকে একটা সিলেবাসের মতো করে কনসিডার করে, সেটা কি এনাফ হবে, নাকি বাইরের বই এবং আপনার প্রোভাইডেড ম্যাটেরিয়ালস এগুলো কম্পালসারি, মানে আমার প্রিপারেশনটাকে স্ট্রং মানে করার আমরা জন্য? আমরা তো সাবজেক্ট ওয়াইজ কথা বলতে পারি। তো আমি যদি কস্ট অ্যাকাউন্টিং এর কথা বলি, আমি কোথাও ফিক্স থাকবেন না, আমি আপনাকে প্রতি জায়গায় এলোমেলো করে ফেলাবো। মানে আমি আসলে কিছুই বলবো না আপনাকে, আবার সব বলবো। মানে আপনাকে আমি বলার সুযোগ নাই যে এক্স নামক বই পড়েন, ওয়াই নামক বই পড়েন, আবার আপনাকে এক্স ওয়াই দুইটারই বিভিন্ন জিনিস পড়তে বলবো। থাকেন আমার সাথে, ঠিক আছে আরিফ ভাই? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি তো আপনাকে কোনো বই কিনতে বলি নাই এখনো। হ্যাঁ, আর জি কারো স্যার। কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? না কোনো স্যার, মানে ম্যানুয়ালটাই কি স্যার এনাফ হোয়াটসঅ্যাপ কিনা, গ্রুপটা মানে জাস্ট এইটা যদি স্পেসিফিক অ্যান্সারটা হয়। না, আমি এটা উত্তর দিব না। হ্যাঁ, এটা উত্তর আচ্ছা দিব না, আচ্ছা, ঠিক আছে, উত্তর থ্যাংক দিব ইউ না। স্যার।
আমি যা আপনাকে প্রয়োজনীয় বুঝতে পারছেন, এই শব্দগুলো আমি অনেকবার বলে বলে এখানে আসছে। হ্যাঁ, 9 বার পড়াইছে, তাই না? আমি উত্তরগুলো জানা আছে আমার। এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি না। আরেকটা কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই। আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলাফেরা করবো না। হ্যাঁ, আমি বলবো কোথায় কি থাকবে। আহ ওকে স্যার, ওকে। একটা ফর্ম আছে, এটা ফিল আপ করতে হবে, খুবই জরুরি। মানে আমি তো আপনাদের সাথে আলাদা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ আপনাদের সবার নাম জিজ্ঞাসা করলে একটা ক্লাস শেষ হয়ে যাবে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবো না। আপনারা আমাকে বেশি বেশি প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনার নাম মুখস্থ রাখবো, আপনার সাথে আমি কানেক্ট হবো, আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, বড় ভাই ছোট ভাই হবো, কোনো সমস্যা নেই। এটা হলো আপনি আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমার সাথে পরিচিত হবেন। আমি কি বুঝতে পারছি? আমি আপনাকে চিনবো না, আপনি আমাকে চিনাবেন। কথাটাকে শুনতে খারাপ শোনা গেল, তাই না ব্যাপারটা? কিন্তু আমি একটা লিঙ্ক দিছি, গুগল লিঙ্ক। নর্মালি আমরা ফিজিক্যালি ক্লাসে এগুলো কালেক্ট করি। এটা লিঙ্ক ফিল আপ করার সময় 20টা মিনিট হাতে রাখবেন, একটু সময় লাগবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে মাস্ট, আর বাকিগুলো আপনার নিজের একটু ইনফরমেশন দিবেন। আপনি এই ইনফরমেশন গুলো দিলে এবং সুন্দরভাবে দিলে আমি আপনাকে স্মার্ট পাবো। আপনি যদি প্রত্যেকটাতে নট এলিজিবল, মানে আজাইরা জিনিস, আপনাকে আমি বলতেছি ভাই আপনি চাকরি করলে লেখেন, চাকরি কোথায় করেন, আপনি লিখতেছেন না, ফাজলামো, এটাকে আমি ধরবো আমার সাথে আপনি ফাজলামো করতেছেন। আপনার যদি প্রশ্নের উত্তর দিতে মন চায়, এই গুগল লিঙ্কটা ফিল আপ করতে চায়, দিবেন। এগুলো আমি সংরক্ষণ করি, আমার ভালো লাগে, এই ডাটাগুলো আমাকে হেল্প করে আপনাকে চিনানোর জন্য। তাহলে এই লিঙ্কটাতে যাবেন, মেল আইডি লাগবে, আপনার মেল আইডি তে ঢুকবেন, ঢুকে আপনি নাম বা আপনার নাম জানতে চাইবো, আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে চাইবো, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি জানতে চাইবো, আপনি চাকরি করলে চাকরি কোথায় করেন সেটা জানতে চাইবো। এই লিঙ্কটা এখানে তো দেয়াই আছে, কিন্তু এটা আরো একটা জায়গায় থাকবো, আমরা একটু পরে বলবো। তো আমি খুব হ্যাপি হব যারা আমার সাথে এই নেক্সট 30টা ক্লাস করবেন বলে প্ল্যান করতেছেন, তারা ফিল আপ করবেন। সেটা হতে পারে আপনি পূর্বে ক্লাস করলে ফিল আপ করবেন, না করলেও ফিল আপ করবেন, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে আপনাদের মেল আইডি গুলো আলাদা করে ফেলবো, এই মেল আইডিতে মেবি আমি কোনো কিছু প্রোভাইডও করতে পারি। সো এটা জরুরি, ঠিক আছে? আইসিএমবি সিলেবাস, আইসিএমবি এই মুহূর্তে আপনি যাদের সাথে আপনার দেখা হবে প্রতিদিন ক্লাস লাইব্রেরিতে বাড়িতে, তাদের দেখবেন এই 4টা সিলেবাসের স্টুডেন্ট আপনাদের সাথে আছে। মিনিমাম 4 ধরনের সিলেবাস স্টুডেন্ট আপনাদের কাছে থাকবে। কমেন্ট বক্সে শেয়ার করলে ভালো হয়। সরি, কি বলেন? লিঙ্কটা কমেন্ট বক্সে শেয়ার করলে ভালো হয়। লিঙ্কটা একটু পরে আমরা অন্য জায়গায় শেয়ার করে দেবো, আরো ভালো জায়গায়, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আহ, আহ, একজন বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কি আমাদের, আচ্ছা এগুলো পরে বলতেছে, হ্যাঁ আমরা বলতেছে। আইসিইউতে সিলেবাস মোট 4টা আছে, একটা হলো 9-এর সিলেবাস, 15-এর সিলেবাস, 21-এর সিলেবাস, 25-এর সিলেবাস। আপনারা যারা 25 সালে এডমিশন নিয়েছেন তারা হলো 25-এর সিলেবাস। 25-এর সিলেবাস আর 21-এর সিলেবাস সেম সিলেবাস। 21-এর সিলেবাসটাকে জাস্ট রিডিজাইন করে 25-এ করা হয়েছে, পড়াশোনা কোনো কিছুই আলাদা নাই। তারপরে 9-এর সিলেবাস একটা ছিল, 15-এর সিলেবাস একটা ছিল। 9-এর সিলেবাসে 20টা সাবজেক্ট ছিল, আমরা যারা 9-এর সিলেবাসে এডমিশন নিয়েছিলাম 4টা সাবজেক্ট সর্বোচ্চ এক্সামশন পেতো, বাকিগুলো পাস করা লাগতো। 15 সিলেবাসে 20টা সাবজেক্ট ছিল, 60টা সর্বোচ্চ এক্সামশন পাওয়া যেত, বাকিটা 13টা পরীক্ষা দিতে হতো। এখন 20টা সাবজেক্টের মধ্যে আপনারা 500 মার্কস, বাট 6টা সাবজেক্ট আপনারা সর্বোচ্চ এক্সামশন মান, বাকিগুলো পরীক্ষা দিতে হয়। এগুলো একটু জানা প্রয়োজন এই কারণে, কারণ এগুলো আপনার স্মার্টনেস বাড়াবে। তবে এখন 9-এর সিলেবাস বলে কেউ নেই। 9-এর সিলেবাসে যারা ছিল বাধ্যতামূলক 21-এ চলে আসছে। 15 সিলেবাসে যারা আছে তারাও দ্রুত সময়, সম্ভবত এখনই এই বছরই সম্ভবত তারা 21-এ চলে আসবে বা 25-এ চলে আসবে। অর্থাৎ আলটিমেটলি সিলেবাস একটা হয়ে যাবে, উইদিন 6 মান্থ বা 6 মাসের মধ্যে সিলেবাস একটা হয়ে যাবে। অর্থাৎ 21 অথবা 25, আর 21 আর 25 সেম সিলেবাস। আপনারা যারা 25 এবং 26-এ এডমিশন নিয়েছেন তারা হলো 25-এর সিলেবাস, তার আগে যারা এডমিশন নিয়েছে তারা হলো 21-এর সিলেবাস। দুইটার পড়াশোনা সেম, ঠিক আছে? আইসিএবির এরকম একটা কারিকুলাম স্ট্রাকচার আছে। এখানে নলেজ লেভেল, বিজনেস লেভেল, অপারেশন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক লেভেল। আমরা কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট হলো আমাদের অপারেশন লেভেলের সাবজেক্ট, এবং আলাদা আলাদা পিলার আছে আইসিএবিতে, পারফরমেন্স পিলার, এন্ট্রান্স পিলার, এই জিনিসগুলো একটু বুঝবেন। এগুলো আমরা ডিটেলস আর বললাম না। প্রত্যেকটা লেভেলে আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে। আপনি লেভেলও কমপ্লিট করবেন, ট্রেনিংও কমপ্লিট করবেন, তখন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। আইসিএবির চমৎকার উদ্যোগ, এই উদ্যোগের সাথে থাকবেন। আমরা আছি 3 নম্বর লেভেল, অর্থাৎ অপারেশন লেভেল, অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট আমরা পড়াবো ইনশাল্লাহ। এটাকে সংক্ষিপ্তে বলা হয় P1। এই যে P1 কস্ট অ্যাকাউন্টিং, এটার একটা কোড P1, কোড একটা P1। পূর্বের এটার একটা কোড ছিল মেবি CO121 ইত্যাদি এরকম। হ্যাঁ, তো আপনাদের পরীক্ষার হলে আপনারা দেখবেন 2টা কোড বা একটা কোড থাকবে, কিন্তু জিনিস সেম, ভিতরে পড়াশোনা একই পড়াশোনা। এখানে নলেজ লেভেলের যারা অনার্স কমপ্লিট করে আসছে তাদের এগুলো সবই এক্সামশন থাকে। বিজনেস লেভেলেরও সম্ভবত 2-3টা সাবজেক্ট এক্সামশন থাকে, কোনটা কোনটা জানি। আপনাকে ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সামশন থাকে, যারা পাওয়ার পসিবল।
আর কোনটা থাকে এক্সামিনেশন আপনাদের? আর কি কি জানি সাবজেক্ট? ইনফরমেশন অ্যান্ড স্যার আইসিটি কমিউনিকেশন থাকে। টেকনোলজি আর হচ্ছে মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন। তাহলে আপনি 6টা সাবজেক্ট এক্সামিনেশন পেতে পারতেছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইনফরমেশন টেকনোলজি, মার্কেটিং, সাপ্লাই চেইন, আর এই 6টা সাবজেক্ট। অর্থাৎ আপনাকে বাধ্যতামূলক পড়তে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এবং কর্পোরেট বিজনেস ল। যারা 2টা লেভেলে ভর্তি হয়েছেন স্মার্ট ডিসিশন নিয়েছেন, কারণ আপনি 2টা লেভেলে এই দুইটাই আপনার থিওরি সাবজেক্ট। প্রথমে যদি আপনি থিওরি পিছনে 6 মাস ফুল টাইম দেন, আপনার মোটিভেশন নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি পরের লেভেলে একটা ম্যাথ চয়েস করেন। এখানে কস্ট অ্যাকাউন্টিং ও ম্যাথ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যাথ, ট্যাক্স ম্যাথ, অডিটও কাইন্ড অফ থিওরি প্লাস কেস স্টাডি। আর কর্পোরেট গভর্নেন্স থিওরি সাবজেক্ট, বিজনেস ল থিওরি সাবজেক্ট। আপনি চয়েস করেন আপনি কোনটা পরীক্ষা দেবেন, ঠিক আছে? আমাদের কস্ট অ্যাকাউন্টিং সিলেবাস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কস্ট অ্যাকাউন্টিং সিলেবাস 100 মার্কের একটা সিলেবাস, যেটা অপারেশন লেভেলের সাবজেক্ট। আমরা কিন্তু আমাদের পড়াশোনায় ঢুকে যাচ্ছে, হ্যাঁ। আমি চাইছিলাম আজকে আমাদের টপিক শুরু করব, কিন্তু আমরা টপিক শুরু করতে পারবো না। আমরা আজকে এই আলোচনাগুলোই করি, হ্যাঁ। এটার অপারেশন লেভেলের একটা সাবজেক্ট, P1 কোর্স মোড, এবং এটা 100 মার্কস। এই সাবজেক্টটা সিলেবাসটা 4টা সেগমেন্টে ভাগ করা, ABCD। আমি খুব পছন্দ করি যারা সিলেবাস প্রতিদিন দেখে। যারা সিলেবাস দেখে না, আমি তাদেরকে পছন্দ করি না। আপনি, আপনার কাজ হবে আপনি সিলেবাস দেখবেন, সিলেবাস দেখে আমি আপনার সাথে ফাঁকি দিচ্ছি কিনা সেটা আপনি চেক করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? তো সিলেবাসটা 4টা ভাগ, একটা হলো ABCD। এর মধ্যে সিতে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসার মতন প্রশ্ন থাকে, ডিতেও থাকে, এতে সবচেয়ে কম থাকে, বিতে কিছুটা থাকে আর কি। ABCD 4টা সেগমেন্টে ভাগ করা। আমরা একটু সিলেবাসটা দেখার চেষ্টা করি। নিশ্চয়ই সিলেবাসটা আপনাদের সবার কাছে আছে। এই হলো সিলেবাস। এখানে দেখবেন আপনাদের এতে বলা থাকবে প্রতিটা টপিকস A1, তাই না? এখানে কিছু সাব টপিকস থাকবে যে A1 এ এই বিষয়গুলো আপনার জানতে হবে বলে আছে। তারপরে আছে A2 তে বলা আছে এই টপিকস গুলো জানতে হবে। A3 তে বলা আছে এই টপিকস গুলো জানতে হবে। প্লিজ হাবিবুর রহমান ভাই, প্লিজ। আর এই যে আমাদের যে ওয়েট ABCD যে ওয়েটটা ডিস্ট্রিবিউট করা আছে সিলেবাসে, অ্যাকচুয়ালি 10% মানে কি আমি কি 10ই ধরে নিতে পারি, কারণ টোটাল না তো না 100, না নাকি না এটা না না, সম্ভবত? আমি বলবো আমি বলবো আমি বলবো জি স্যার। শোনেন, আপনাদের যা বলা প্রয়োজন সব বলবো, ঠিক আছে? সব বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। A1 A2 A3 এরকম বলা আছে, আপনি দেখবেন এই সবগুলা মিলে এই পার্ট এ তে 25 35 40 সবগুলা মিললে হবে 100। তার মানে এর তে যদি আমরা 100% ধরি, সেই 100% এর 25% হইলো A1। আর A1 এর ওয়েট ছিল হইলো 10 মার্কস, বলা আছে 10% ছিল ওয়েট, 10 মার্কস। তাহলে 10 এর 25% কত? 2.5। তাহলে সিলেবাসটা পূর্বে যখন ডিজাইন করা হয়েছিল তখন বলা হয়েছিল A1 থেকে 2.5 মার্কস আসবে, কিন্তু এখন আবার ডিজাইনটা একটু পাল্টায় গেছে। আমরা নতুন ডিজাইনটা আপনাকে দেখাবো, ঠিক আছে? তবে এই জি পয়েন্টটা স্যার। দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি সিলেবাসে কতটুকু আপনি কভার করছেন, মানে পড়াশোনা শেষ হয়েছে, এটা মার্কস না, ঠিক আছে? তাহলে এতে থাকবে A1 A2 A3। আমরা পরবর্তী 4টা ক্লাসে এই 3টা টপিক শেষ করবো ইনশাল্লাহ। বিতে থাকবে B1 B2 B3 B4, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এবং সর্বশেষ এই বিষয়গুলো আমরা কভার করব। মিনিমাম 7টা সাবজেক্ট, 7টা ক্লাস লাগবে আমাদের। তারপর সিতে থাকবে C1 থেকে C6 পর্যন্ত, C1 C2 C3 ইত্যাদি ইত্যাদি থাকবে। ডিতে থাকবে D1 D2। এই যে যা যা থাকবে, এই যে টপিকস গুলা, প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আমার জন্য খুব টাফ ডিসিশনটা নেওয়া, বাট আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করব। কন্ডিশন হলো আপনারা ক্লাসরুমে থাকবেন, ঠিক আছে? এই জি, তাহলে আমরা জাস্ট একটু সিলেবাস সম্পর্কে বললাম। সিলেবাসের 4টা পার্ট ABCD, প্রতিটা পার্টের আবার সাব পার্ট আছে A1 A2 A3 B1 B2 B3 B4 C1 C2 থেকে C7 পর্যন্ত D1 D2। প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ পড়বো। সিলেবাসটা যাদের কাছে নাই, সিলেবাসটা নিয়ে নেবেন। আমি আমাদের যে গ্রুপ তৈরি হবে সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। কোশ্চেন প্যাটার্ন, আইসিএমবি কোশ্চেন প্যাটার্ন আমাদের আপনি কোথায় পাবেন? আপনি আইসিএমবির ওয়েবসাইটে যাবেন, আইসিএমবির ওয়েবসাইটে যে এক্সাম ম্যাটেরিয়ালস ইত্যাদিতে যাবেন, গিয়ে এই যে ক্লিক হেয়ারে যাবেন। এটা নতুন করে চেঞ্জ করছে কিছুটা। এখানে গেলে আপনি কোশ্চেন গুলো পেয়ে যাবেন, রিসেন্ট টাইমের কোশ্চেন গুলো পেয়ে যাবেন। আমরা সর্বশেষ কোশ্চেনে যাই। 2025-এর সর্বশেষ কোশ্চেন হলো সেপ্টেম্বর মাসের কোশ্চেন। সেপ্টেম্বর মাসের সিলেবাস 2টা, একটা হলো 15, একটা হলো 21। আপনারা 21 বা 25 একই কথা। আমাদের সাবজেক্টটাতে আমরা যাই। এই যে এখানে সাবজেক্টের কোড দেয়া আছে, হ্যাঁ। এই যে দেখেন P1, তাই না? P1 এর কোশ্চেনে যাবেন, কোশ্চেন গুলো ডাউনলোড করবেন। তখন যে দেখবেন কোশ্চেন গুলো 2টা সেকশন থাকবে, সেকশন A এবং সেকশন B। সেকশন A তে থাকবে 1 2 3 3টা প্রশ্ন। একে থাকবে 10টা MCQ, 2 এ থাকবে 5টা ট্রু ফলস, C তে থাকবে 3 এ থাকবে ম্যাচিং, 5 মার্ক।
তাহলে এমসিকিউর জন্য 10 মার্ক, ট্রু ফলস এর জন্য 5 মার্ক, ম্যাচিং এর জন্য 5 মার্ক, 20 মার্ক। আর সেকশন বি তে চারটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন হলে 20 মার্ক, অর্থাৎ টোটাল 80। এই 80 আর 20 মিলে হবে 100 মার্ক। পরীক্ষা হবে 3 ঘন্টা 180 মিনিট। পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে 15 মিনিট আগে, যেটাকে আমরা বলবো রিডিং টাইম। এই রিডিং টাইমকে কিভাবে কাজে লাগাবেন, পরীক্ষার প্রশ্ন কিভাবে উত্তর দিবেন, সেগুলা ইনশাল্লাহ আমরা পরবর্তী 30 ক্লাসে প্রচুর এক্সাম টেকনিক আলোচনা করব। তাহলে আপনাকে এই আপনার অপারেশন লেভেল পর্যন্ত আপনার থাকবে ট্রু ফলস, এমসিকিউ, ম্যাচিং, যা আপনাকে পাস করতে সহযোগিতা করবে। বুঝতে পারছেন? যা আপনাকে পাস করতে সহায়তা করবে। তারপরের লেভেল থেকে আপনার কিন্তু ট্রু ফলস, এমসিকিউ থাকতেছে না। আপনি ভালোভাবে জানেন ট্রু ফলস, এমসিকিউ এগুলার প্রশ্নের উত্তর দিতে সহজ হয়, সময় কম লাগে। আপনার 20 মার্ক দেওয়া আছে, 20 মার্ক দিলে ইনশাল্লাহ আপনি আগাবেন। এখানেও আপনি অনেকগুলো প্রশ্ন পাবেন, এখান থেকেও আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আইসিএমবির আশেপাশে গাউসুল আজম মার্কেটে একটা দোকান আছে, সেই দোকানটা খুঁজে নিবেন। বাই ফটোকপি। আবার অনেকে ভাববেন না আমি আবার কমিশন নেই এখান থেকে, ঠিক আছে, এমন কিছুই নেই। কারণ এই দোকানে সবচেয়ে বেশি এগুলা থাকে। উনি আবার আপনাকে অনেক কিছু ফটোকপি দিতে চাইবে, আপনি সেগুলো নেবেন না। আপনি শুধু এই প্রিভিয়াস এর কোশ্চেন মিনিমাম 5 থেকে 10 বছর আপনার যতটুকু পছন্দ হয় আপনি কালেক্ট করে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? অর্থাৎ প্রিভিয়াস এর কোশ্চেন। তাহলে আপনার প্রথম ম্যাটেরিয়ালস আজকে বলে দিলাম, প্রিভিয়াস এর কোশ্চেন কালেক্ট করতে হবে, প্রথম বলে দিলাম। ঠিক আছে, প্রিভিয়াস এর কোশ্চেন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 5 বছরের যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, অথবা আপনি চাইলে আইসিএমবির আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে কালেক্ট করবেন। তাহলে কস্ট অ্যাকাউন্টের জন্য আপনার আজকের কালেকশন বিষয় হলো আপনাকে প্রিভিয়াস এর কোশ্চেন কালেক্ট করতে হবে, প্রথম জিনিস। এখন আইসিএমইতে যে পরীক্ষাগুলো আসবে সেগুলো এই প্যাটার্নে আসবে, যেখানে বলা আছে এমসিকিউ 10 মার্ক আসবে ফুল সিলেবাস থেকে, তার মানে সব পড়তে হবে। ট্রু ফলস আসবে ফুল সিলেবাস থেকে, তার মানে সব পড়তে হবে। ম্যাচিং আসবে সব ফুল সিলেবাস থেকে। তবে কোশ্চেন যে 4 নম্বর কোশ্চেন আসবে সেটা আসবে B1, B2, B3 থেকে, পার্ট বি থেকে। B1 ম্যাটেরিয়াল, B2 লেবার, B3 ওভারহেড। এই 3টা টপিকস পড়লে আপনার 20 মার্ক আসবে। তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন স্যার কোন টপিকস ইম্পর্টেন্ট, আমি বলবো সব টপিকস ইম্পর্টেন্ট। কারণ আইসিএমইতে যে ইম্পর্টেন্ট টপিকস খোঁজে সে আইসিএমই পাস করে না। আবার কোশ্চেন 5 এ আসবে C1, C2, C5, এইভাবেই আমরা রেডি হবে। এখানে যেভাবে দেয়া আছে আমরা এইভাবে রেডি হব। ঠিক আছে, তার মানে আপনার ফুল সিলেবাস কভার করতে হবে, এবং খুবই পসিবল সিলেবাস কভার করা। ঠিক আছে, এই সিলেবাসটা আমরা ফুল কভার করব, এবং এই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। পাসিং রেশিও আইসিএমইতে এটা আমার পুরনো করা, যে আইসিএমইতে সাধারণত 400 থেকে 500 জন স্টুডেন্ট কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবে বলে ফর্ম ফিল আপ করে। পরীক্ষার হলে 200 থেকে 250 জন পরীক্ষা হলে যায়, পাস করে 15 থেকে 22 জন। যদিও গত 2 পরীক্ষায় পাসিং হার খুবই বাজে হয়ে গেছে। লাস্ট পরীক্ষায় পাস করছে 4 জন, তার আগের পরীক্ষায় পাস করছে সম্ভবত আরেকটু বেশি, তার আগের পরীক্ষা সেগুলো আবার ঠিক ছিল। তো এভারেজ যদি আমরা ধরি, ধরেন ভালো যদি রেজাল্ট আসে 15 থেকে 22 জন পাস করে, সেক্ষেত্রে পাসিং হার হয় 8%। এবং এই পাসিং হার যদি এটা 5 জন পাস করে, পাসিং হার হয়ে যাবে 1 to 3%। এবং তার মানে আপনারা যারা পরীক্ষা ফর্ম ফিল আপ করবেন সেখান থেকে 5 থেকে 10% স্টুডেন্ট পাস করে, এটাই সাধারণত রেকর্ড। এখন এই 5 থেকে 10% মধ্যে আপনার নামটা থাকবে কিনা আপনি সিদ্ধান্ত নেন। যেমন গতবার 4 জন পাস করছে, এর মধ্যে একজন সম্পর্কে আমি খুব ভালো জানি। ও পরীক্ষা হল থেকে বেরোয় আমাকে ফোন দিয়ে বললো স্যার আমি এইভাবে, অবশ্য স্যারটাকে আমাকে ভাই কল করে, ও আমার ইউনিভার্সিটির ছোট ভাই। তো সে পরীক্ষা দিয়ে আমি বুঝতে পারছি সে পাস করবে। ইভেন সে আমার 30টা ক্লাস শেষও করে না, তার আগে পাস করে ফেলছে। 26 বা 25টা ক্লাস শেষ হওয়ার পরে পরীক্ষা হয়ে গেছে, বা 22-23টা। অবশ্য আগের সেশনে কিছু ক্লাস করছিল, তো পাস করে ফেলছে। সো আপনি যদি আমাদের সাথে কানেক্ট থাকেন ইনশাল্লাহ 6 মাস আপনি 5 বা 8% মধ্যে থাকবেন, আশা করা যায়। নাও থাকতে পারেন, আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেও পরিশ্রম করবেন। ঠিক আছে, এবং হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশের কোনো সর্বোচ্চ জায়গায় কেউ 5-7% বেশি পাস করে না। বিসিএস পরীক্ষা 5 লাখ পরীক্ষা দেয়, বা সর্বশেষ 3000 বিসিএস ক্যাডার হয়। আপনি পার্সেন্টেজ হিসাব করেন, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন 25,000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়েছিল, 1000 স্টুডেন্ট তারা নিয়েছিল। আপনি পাসিং রেশিও চিন্তা করেন। সো লাইফের সাকসেস 5 থেকে 10% হবে। সো কথা হলো আপনি হবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন। কোর্স ম্যাটেরিয়ালস দুনিয়ার নাম, একটাও কিনবেন না। কি বলে দিলাম? এগুলো হলো কোর্স ম্যাটেরিয়ালস। মাজুশ্রীর বই, হর্নগিনের বই, গ্যারিসনের বই, আইসিএমবির ম্যানুয়াল,
এই নতুন করে যুক্ত হলো এমএন আরোরা, জওয়াহরলাল, কি আইসিএমবি কোশ্চেন, হ্যান ত্যান ইত্যাদি, কত কিছু। আপনি কিছুই কিনবেন না, আবার সবই কিনবেন, সবই তৈরি হবে। আমি আপনাকে বলবো যে এটা কালেক্ট করেন, তখন করবেন। যেমন আজকে আমি আপনাকে বলছি আইসিএমবি প্রিভিয়াস এর কোশ্চেন কালেক্ট করেন। তবে প্রয়োজন হতে পারে যেগুলা বোল্ড করে দেয়া আছে, যেমন হর্নগিনের বইটা প্রয়োজন হতে পারে। এডিশনের ব্যাপারে আমি কখনোই কিছু বলি না, বলি যে লাইব্রেরিতে যে এডিশনটা অ্যাভেলেবেল সেটা করবেন, মেবি 13তম এডিশন অ্যাভেলেবেল। আর এই দুইটা বইয়ের সফট কপি আমরা দিয়ে দেবো, এটাও সফট কপি দিয়ে দেবো। আর প্রিভিয়াস এর কোশ্চেন এগুলা আপাতত কালেক্ট করবেন। তবে আগে পরে আপনাকে সব কালেক্ট করতে হবে। আপনার ম্যানুয়ালের নামটা কিন্তু আমার বোল্ড করা নাই, যে ম্যানুয়াল কালেক্ট করবেন বোল্ড করা নাই, কারণ ম্যানুয়াল আপনার অনলাইনে অ্যাভেলেবেল। ঠিক আছে, কোর্স ম্যাটেরিয়ালস কিছুই এখন নিতে হবে না, কিন্তু আগে পরে কিছু না কিছু প্রয়োজন হবে। একটা ইউটিউব চ্যানেল আছে, যারা 1 বছর আগে আমার কিছু স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি আমার ক্লাস রেকর্ডিং, আমি তো ক্লাস রেকর্ডিং থাকেই না এখন, অনলাইন বিদায় থাকতেছে, ফিজিক্যাল ক্লাসে ক্লাস রেকর্ডিং থাকে না, এবং আমি রেকর্ডিং শেয়ার করি না। হ্যাঁ, রেকর্ডিং শেয়ার করা হয় না, কিন্তু সেখানে কিছু আমার নিজের কিছু তৈরি করা রেকর্ডিং, অর্থাৎ আমি তৈরি করছি, মানে প্রয়োজনে তৈরি করছি আপনাদের যাতে হেল্প হয়। এবং সেগুলো কিন্তু কোনো ক্লাসের রেকর্ডিং না, সেগুলো ক্লাসের বাহিরে রেকর্ডিং। কিছু রেকর্ডিং আছে, সেগুলো আপনি দেখতে পারেন। এবং আপনি কি এগুলো দেখবেন? উত্তরটা হলো না, আমি বলে দিব যে আজকে ক্লাসের পরে অমুক রেকর্ডিংটা দেখেন, তখন দেখবেন। এগুলো কিন্তু ক্লাস মানে লাইভ ক্লাস না, এগুলো আমি নিজে রেকর্ডিং করে রাখছি, যাতে পরবর্তীতে সুবিধা হয় কিছু। যদি ফুল ক্লাস রেকর্ডিং 60 ঘন্টা আমি দিয়ে দিতে পারতাম, তাহলে আর কারো ক্লাস করার প্রয়োজন হতো না আর কি, ব্যাপারটা এরকম ভাবে। বাট এখানে কিছু রেকর্ডিং আছে, আপনার হেল্প হবে। হ্যাঁ, আপনি চাইলে আমি আপনাকে যখন বলবো যে রেকর্ডিং শোনার জন্য, সেটা বলবো। এখানে মেইনলি কস্ট অ্যাকাউন্টিং এর প্রায় 14-15টা রেকর্ডিং আছে। এর বাহিরে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট মানে আইএফ এর 500টা রেকর্ডিং আছে। বেসিক ক্লাসে 2টা রেকর্ডিং আছে। আরো কিছু রেকর্ডিং আছে, ওগুলো হাইড করা, সেগুলো আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, যার জন্য যেটা প্রযোজ্য আমি সেটা তাকে ওপেন করে দেবো আর কি। তো এই চ্যানেলটাও আপনারা চাইলে কানেক্ট থাকতে পারেন আর কি। হ্যাঁ, এটা আমার খুব শুধুমাত্র যারা ক্লাসের প্রয়োজনে আমি এটা রেখে দিয়েছি। ক্লাস শিডিউল, আমরা ক্লাস শিডিউলটা 100% ফিক্সড ওয়েতে বলতে পারতেছি না, আপনাদেরকে শেয়ার করা হবে। কারণ রমজান মাস, এই সেশনটা খুবই একটা ঝামেলা সেশন। রমজান মাস, 2টা ঈদ, একটা পরীক্ষা, তার মানে বারবার ব্রেক আসবে। তারপরও আমরা এইভাবেই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আমার খুব ভালো একটা গুণ বলতে পারেন, আমি খুব সহসা ক্লাস ক্যান্সেল করি না। ক্লাস ক্যান্সেল যদি করেও থাকি, সেটা আমি প্রপারলি আপনাকে জানাবো, জানানোর মাধ্যম আমি আপনাকে জানাই দেব। আমার আপনি শুধু আমার সাথে কানেক্ট থাকবেন, আপনার আর কস্ট অ্যাকাউন্টের জন্য আইসিএমের সাথে কানেক্ট থাকতে হবে না, শুধু আমাকে এর সাথে আপনি কানেক্ট থাকবেন। এখানে আমরা প্রত্যেকটা টপিকস আলোচনা করব, আপনি কোন টপিকস কতদিন আলোচনা হবে প্রত্যেকটা আছে। এখানে আমি একটা ডেট দেওয়া হয়েছে, যেমন এই ডেটগুলো কিছুটা চেঞ্জ হতে পারে, কারণ আমরা জানি না আমরা রমজানের লাস্ট ক্লাস কতদিন নিতে পারবো, আমরা কোনো বিষয়গুলো আমরা ফিক্স না, এই জন্য ডেটগুলো কম বেশি হবে আর কি। কিন্তু আমরা যেভাবে ক্লাস প্ল্যান করছি, ইনশাল্লাহ আমরা সেভাবে ক্লাস করবো। 45 ঘন্টা আইসিইউতে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা 60 ঘন্টা ক্লাস করাবো। ঠিক আছে, ইনশাল্লাহ। সব বিষয় আপনি কোথায় পাবেন? আপনার একটা গ্রুপ খুলছি, এই গ্রুপটা হলো এরকম, ICMB_cost accounting জানুয়ারি টু জুন 2026 সেশন। এটাই আপনি ছবি তুলে নিয়ে যাবেন আজকে। ফ্যাকাল্টি মাজারুল হক, হ্যাঁ, এটা আপনারা রাখবেন। একই টাইপের নামে আরো 4টা গ্রুপ আছে, অন্যগুলোতে জয়েন করার প্রয়োজনীয়তা নাই, কারণ ওইগুলো জয়েন করার অর্থ কোনো কিছু নাই। আপনি শুধু এটা লিখবেন যে ICMB_cost accounting জানুয়ারি টু জুন 2026 সেশন, ফ্যাকাল্টি মাজারুল হক। এটা ইনশাল্লাহ যদি আপনার থাকে তাহলেই হবে। আপনি ঢোকার শুরুতে আপনাকে 3-4টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে কানেক্ট করব না। এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে আপনার। সো আপনার সাথে আজকে থেকে আমার যত যোগাযোগ হবে, ক্লাস কখন হবে, ক্লাস নোটিশ কি, জুম লিঙ্ক কি এটাই থাকবে নাকি অন্য লিঙ্ক থাকবে, আপনি ক্লাস করতে চাচ্ছে, আমি আপনার কাছে মতামত নেবো যে ভাই কালকে প্রচন্ড রোদ আসছে, আমরা ক্লাস করাবো কিনা, আমি আপনার কাছে জানতে চাইবো। সবকিছু সকল আলোচনা হবে এখানে। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্যা হলো যারা পরে কানেক্ট হয় তারা পূর্বের রিসোর্স গুলো পায় না, পূর্বের ম্যাটেরিয়ালস গুলো পায় না, এটা একটা সমস্যা। এবং সবার আমি ফেসবুকটা আমার পছন্দ, এই জন্য আমরা এই গ্রুপটাতে কানেক্ট হবে। আমি অলরেডি যেহেতু এটা আমার পুরোনো গ্রুপগুলোতে নোটিশ করা হয়েছিল, এই জন্য অলরেডি 130 জন কানেক্ট হয়ে গেছে। সো আপনারাও কানেক্ট হবেন, ঠিক আছে, এই গ্রুপটাতে সবাই কানেক্ট হবেন ইনশাল্লাহ, যাতে আমরা পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আপনাদের সাথে আমরা এখান থেকে যোগাযোগ করতে পারি।
সরি, আমি একটু গ্রুপটা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এই যে এই গ্রুপটাতে সবাই কানেক্ট হয়ে নেবে। তো এটা আমরা একটু চ্যাট বক্সে দিয়ে রাখি, ঠিক আছে, এটা আমি একটু চ্যাট বক্সে দিয়ে রাখতেছি। ওকে, তাহলে এই গ্রুপটাতে কানেক্ট হলে আজকের ম্যাটেরিয়ালসও পাবেন, অন্য কোথাও পাবেন না। এবং আমি খুব পছন্দ করি ম্যাটেরিয়ালস গুলো আমি আপনাকে দিচ্ছি, এগুলো আপনার মাঝেই থাকবে, এগুলো আপনি অন্য কোনো গ্রুপে সার্কুলেট করবেন না, এটা ঠিক না। এটা আইসিএমবির অ্যাসেট, এটা আপনি ব্যক্তিগত কোনো প্রয়োজনে এই কাজগুলো করবেন না। যেমন আমরা পূর্বে দেখছি, আপনাকে রেকর্ডিং দেওয়া হয়েছে, সেই রেকর্ডিং দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, আপনি বুঝেন আপনি কি ভদ্রতার কোনো কাজ করছেন? এটা আপনি মনে রাখবেন, এগুলো শুধু আপনাকে পড়াশোনার জন্য দেওয়া হয়েছে। এখানে যেমন আমি বলে দিয়েছি আজকে ক্লাস নোটিশ, আপনার প্রতিদিন আমি ক্লাস নোটিশ দেওয়া হবে, যে ক্লাস কখন হবে প্রত্যেক দিন বলা হবে আপনাকে। এবং আপনাকে কিছু আমি মাঝে মাঝে বলবো, এটা এটা মেনটেন করবেন, ওটা মেনটেন করবেন না, কি কি করবেন, নিয়ম কানুন কি, সবকিছু এখানে বলে দেওয়া থাকবে। এবং এখানে আপনাকে লিঙ্ক দেওয়া হবে, রিসোর্স দেওয়া হবে, ইউটিউবের লিঙ্ক দেওয়া হবে, ভিডিওর লিঙ্ক দেওয়া হবে, যা করা আছে সব এখানে দেবে। আপনি শুধু কস্ট অ্যাকাউন্টিং এর জন্য এইটাতে কানেক্ট থাকবেন, আর অন্য সাবজেক্টের জন্য অন্য জায়গায় কানেক্ট থাকবেন। কোনো সিআর প্রয়োজন হবে না, কোনো স্টাফ প্রয়োজন হবে না, আইসিএমবি কারো প্রয়োজন হবে না, শুধু এই ফেসবুক গ্রুপ, আমার মোবাইল নাম্বার, ঠিক আছে, আমার মোবাইল নাম্বার আর ফেসবুক গ্রুপ, আর কিছুই লাগবে না। এই যে আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে 01670414449, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, আমাকে সবসময় মেসেজ দিবেন, পরিচয়টা দিয়ে না আমি অমুক সেশনে ক্লাস করতেছি এটা দিয়ে শুরু করেন, কারণ প্রচুর মেসেজ আসে আমার, ঠিক আছে। ওকে, ফাইন। এই বিষয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা ফেসবুক গ্রুপটাও বললাম অলরেডি, আর আজকে মনে হয় আমাদের এই পর্যন্তই ছিল আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু শেষ করতেছি না, হ্যাঁ। তো আমার এই আলোচনাটা 20 মিনিটের টার্গেট ছিল, কিন্তু চলে গেল 50 মিনিট। হোপফুলি আপনাদের ভালো লাগতেও পারে, বিরক্ত লাগলে সরি। ইরিলিভেন্ট আলোচনা হইলো, আমি মনে করি আমার সলিড ফাউন্ডেশনের জন্য এটা প্রয়োজন আছে, আমরা যদি সামনের দিনে আপনাদের সাথে থাকবো, সো সেজন্য এই বিষয়গুলো প্রয়োজনে আছে। এখন এই ফুল ক্লাস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করেন, আমরা আমাদের আজকে যে টপিক সেই টপিকসে ঢুকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা ক্লাস কয়টা পর্যন্ত নিতে পারবো? এক্সকিউজ মি, আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে এখনই, 11টায় টাইম ছিল আর কি, 11টা 6 বেজে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা আমরা আপনাদের তো 9টা, আমরা আরো 5 মিনিট থাকবো। আপনাদের ক্লাস তো শুরু হয় কি 9:45 থেকে, না নাকি জি, 9:45 থেকে 11টা। জি 11টা? তার পূর্বে কোনো ক্লাস হয় না, তাই না? না স্যার, না। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনাদের কোনো না জেনে আমরা প্রতিদিন ক্লাস করাবো 9:15 থেকে। কি বললাম? প্রতিদিন ক্লাস শুরু হবে 9:15 থেকে, এটা ফেসবুক গ্রুপে নোটিশ দেওয়া হবে। প্রতিদিন ক্লাস শুরু হবে ওকে 9:15-তে। আমার 9:15-তে ক্লাস শুরু হলে আমি পাবো হইলো 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট ক্লাস হবে। যাদের ভালো লাগবে না 1 ঘন্টা 15 মিনিটের বেশি, তারা চলে যাবেন, কোনো সমস্যা নাই, এটার কোনো অসুবিধা নাই, আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। আপনারা কি কষ্ট পাইছেন নাকি? 1 ঘন্টা 15 মিনিট 45 মিনিট ক্লাস হবে, না স্যার, না স্যার, ভালো আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আগামীকাল থেকে শনিবার, আমি জানি অনেকের অফিস থাকতে পারে, একটু কষ্ট হবে, কিন্তু যেহেতু রমজান মাস, আইসিএমবি যেহেতু ফ্রাইডে এন্ড স্যাটারডে আমাদেরকে টাইম ফিক্সড করছে, আমরা টাইমের মধ্যে থাকবো। আমরা পরবর্তীতে আলোচনা করব টাইম কি চেঞ্জ করব নাকি করব না, আপাতত আমরা শুধুমাত্র সময় আগায় নিলাম। আমরা 9:15 ক্লাস, সরি 9:45 ক্লাস, 9:15-তে শুরু হবে, এইটুকুই আমাদের ডিসিশন। তাহলে আপনাদের সাথে আমার সর্বশেষ কথা হলো, যাদের যাদের আপনারা এই গ্রুপটা ফেসবুক গ্রুপে কানেক্ট হবেন, এখন একটা ছবি তুলে নেন, অথবা চ্যাট বক্সে গ্রুপ লিঙ্কটা আছে, একজন আরেকজনের সাথে শেয়ার করবেন। যারা ক্লাস করবেন শুধু তারা কানেক্ট হবেন, যারা ক্লাস করবে তাদেরকে আপনি এই লিঙ্কটা দিবেন, বুঝতে পারছেন? যারা ক্লাস করবে না শুধু শুধু তাদেরকে এই লিঙ্ক দিয়ে লাভ নাই, কারণ আমি কিছুদিন পরে খুঁজবো। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা হলো আমার রিকোয়েস্ট, আপনার না দিলে আমি কিছুই বলতে পারবো না। আমি একটা গুগল ফর্ম দিছি, সেটা ফিল আপ করবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনারা যেহেতু এই গুগল ফর্মের লিঙ্কটাও আমরা ফেসবুক গ্রুপে কিছুক্ষণ পরে দিয়ে দিব, তাহলে এটাও আমার রিকোয়েস্ট, আপনারা এই কাজটা করবেন। যদি আমার রিকোয়েস্ট আপনারা রাখেন আমি খুশি হব। সবাই একটু সময় নিয়ে, যে স্যার একটু জানতে চাচ্ছে আমাদের সম্পর্কে, আপনার সম্পর্কে আমি জানার জন্য একটু এই রিকোয়েস্টটা করি। আপনার এসএসসি রেজাল্ট, ইন্টার রেজাল্ট যতটুকু আপনার পসিবল দিবেন, এটা শুধু আমার কাছে থাকবে। আমি জানতে চাই যে আমার এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড কতজন আছে, এগুলো আমার সুবিধা হয় কথা বলতে। সো এই আজকের ক্লাসের মূল বিষয়। আমরা আগামীকাল 9:15-তে সেম লিঙ্ক, সেম জুম লিঙ্ক, সেম লিঙ্কে কানেক্ট হব। আপনার পরিচিত কেউ থাকলে তাকে জানাই দিবেন এই ফেসবুক গ্রুপে জয়েন করতে। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, আর আমার মোবাইল নাম্বার
তাহলে আপনার একদিকে থাকবে হলো ফেসবুক গ্রুপ, আরেকদিকে থাকবে মোবাইল নাম্বার। আমরা আগামীকাল থেকে আমরা আমাদের পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। এখন যারা স্যার ওই একটা ক্লাসটা করবেন, পরবর্তী ক্লাসটা করবেন, তারা চলে যান। আর যারা কোনো বিষয়ে আমাকে বলতে চান, জানতে চান, জিজ্ঞাসা করতে চান, তারা থাকেন, 5 মিনিট স্যার থাকেন। আমি একটু একটু জানতে চাই। সেটা হচ্ছে স্যার আমি এই লেভেলে হয়তো দুইটা মানে পরীক্ষায় অ্যাটেন্ড করব এবারে। সো প্রথমত কস্ট অ্যাকাউন্টিং এর একটা ভীতি ছিল, যার কারণে আমি চাচ্ছিলাম যে এটা অ্যাভয়েড করতে এখনই। কিন্তু এখন ক্লাস করে আমার মনে হলো যে না,